গল্পের নাম কাগজের সম্পর্কে তুমি আমি। কলমে হুমায়রা হাসান। গল্পের শেষ পর্ব। কি হলো, মুখটা এমন করে রেখেছ কেন? কথা বলবে না? হয়েছেটা কি তোমার, সারা রাস্তা এমন করে আছো? বলেই হাত ধরতে গেলে এক ঝামটা দিয়ে ছাড়িয়ে নিয়ে আরো সরে গেল তুরা। আহান বিবশ ভঙ্গিমায় তাকালো তুরার দিকে, কিন্তু সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সারাটা রাস্তায় মুখ ফুলিয়ে রেখেছে, একটা কথা অবধি বলেনি। সকাল 7টার বাসে রওয়ানা দিয়েছে ওরা, আসতে দিতে কেউ চায়নি, কিন্তু আহানের কথার কাছে হার মানতে হয়েছে। তবে তার যুক্তিটাও অহেতুক নয়, ভার্সিটি খুলেছে অথচ তার পরীক্ষার খাতা দেখা হয়নি। বারবার কল আসছে, তাই তার থাকার ইচ্ছে থাকলেও আপাতত সেটা সম্ভব নয়। কিন্তু এ কথাটা তার এই বউটাকে কি করে বোঝাবে, গাল ফুলিয়ে একেবারে প্যানকেক করে রেখেছে। আহানের ইচ্ছে করছে ওই গালেই প্রচণ্ড জোরে একটা কামড় বসিয়ে দিতে। কিন্তু নিজের ইচ্ছেটাকে মনের মাঝেই দাহ করে চুপচাপ তাকিয়ে রইল, ঘাড় কাত করে। প্রায় 7 ঘন্টার পথ পাড়ি দিয়ে দুপুর 2টা নাগাদ এসে পৌঁছাল। মাহিদ গাড়ি থেকে নেমে ওদের বিদায় জানিয়ে নিজের বাড়ির দিকে রওয়ানা হল। বাড়ির গাড়িটা আগে থেকেই পাঠিয়ে দিয়েছে আহান আর তুরা, সেটাতে করে বাড়ির দিকে গেল। সমস্যা কি, এবার কিন্তু মার খাবে, তুমি তাকাও এদিকে। চাপা স্বরে ধমকে উঠল আহান। তুরা সামনের ড্রাইভারের দিকে তাকালো। সে গাড়ি চালানোতে ব্যস্ত। তবুও তার সামনে এমন না করলেই নয়। আর চোখে একবার আহানের দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নিল। কথা নেই, কোনো কথা নেই এর সাথে। মানুষটা কত বড় খারাপ, নিষ্ঠুর। খগড়াছড়িতে গেল অথচ কোথাও না ঘুরেই চলে আসতে হল। এই দুঃখ তুরা কোথায় রাখবে? বলা নেই কওয়া নেই, 7 সকালে তুলে দিয়ে বলে রেডি হও, বাড়ি যাব। তার সাথে কি কথা বলা যায়? আপনারাই বলুন। তোমাকে এদিকে তাকাতে বলেছি। এবার দাঁতে দাঁত খিচিয়ে বলল আহান। তুরা শুকনো ঢক গিলে তাকালো ওর দিকে। এক হাত বাড়িয়ে তুরার কোমর চেপে ধরে বলল, আরেকবার অন্যদিকে মুখ ফিরালে আমি তোমাকে এই ড্রাইভারের সামনেই চুমু দিয়ে দেব বলে দিলাম। চাপা স্বরে ধমকে বলল কথাটা। তুরা হতবিহ্বল হয়ে আহানের দিকে তাকিয়ে রইল, চোখ মুখ কঠোরতার সাথে শক্ত করে রেখেছে। মুখাবয়ব দেখে মনে হচ্ছে তুরা কত বড় অন্যায় করে ফেলেছে। আজব, এই লোকটা কি পাগল? ড্রাইভারের সামনে চুমু দিলে কি অপ্রীতিকর পরিস্থিতিতে সে একা পড়বে, নাকি সে ইনভিসিবল হয়ে আছে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে মুখ ফিরিয়ে নিলে আহান আবারও ওকে ধরলে তুরা আঙুল তুলে চাপা স্বরে বলল, খবরদার, আরেকবার যদি হম্বিতম্বি করেছেন তো আমি সোজা মামনির বাড়ি চলে যাব। আমি খুব রেগে আছি, আমার সাথে ধমকা ধমকি করবেন না বলে দিলাম। কেন রেগে আছো তুমি? আর রেগে থাকলে কথা কেন বলবে না? আমার দিকে তাকিয়ে থাকো। কেন, আপনার কি দুটো শিং গজিয়েছে যে তাকিয়ে থাকতে হবে? না গজালেও তাকাতে হবে। আই অ্যাম ইউর হাজবেন্ড। কোন হাজবেন্ড? কিসের হাজবেন্ড? মানি না, আমি কাউকে মানি না। আপনি একটা নিষ্ঠুর, রসকসহীন মানুষ। আমি রেগে আছি, চুপ করে থাকুন। হ্যাঁ, তো রেগে থাকলে কথা কেন বলছো না? এসব আমি একদম মেনে নেব না। ঠ্যাং খোঁড়া করে দেব, ভুলে যাবে না আই অ্যাম ইউর টিচার। তো টিচার হয়ে স্টুডেন্ট এর সাথে লুতুপুতু করতে লজ্জা করে না আপনার? হোয়াট? লুতুপুতু মানে? সেটা আবার কি? এসব কি ধরনের জঘন্য ভাষা শিখেছ তুমি? ঠিকই বলেছি, সরুন সরুন, একদম চিপকে থাকবেন না আমার সাথে। বলেই আহানকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে ড্রাইভার হুট করেই পেছনে ফিরে তাকায়। হয়তো দুজনের ফিসফাস ঝগড়া শুনেই তাকিয়েছে। ড্রাইভারকে আকস্মিক এভাবে তাকাতে দেখে দুজনই ভড়কে গেল।
তুরা সামান্য মেকি হাসলে ড্রাইভার ও হেসে সামনে তাকিয়ে গাড়ি মোড় ঘুরালো। 2 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে গেল। আহান আর কিছু বলেনি বাড়ি আসা অবধি। গাড়ি থেকে নেমেই তুরা দরজা খুলে হনহন করে বেরিয়ে গেল। বাড়ি ফিরে সকলের সাথে দেখা করে কথাবার্তা বলে তুরা ঘরে গেল। খাগড়াছড়ির তুলনায় ঢাকার তাপমাত্রা অনেকই বেশি। উপরে উঠে রাইমার ঘরে ঢুকল। রাইমাকে ইমান এসে নিয়ে গেছে তুরা খাগড়াছড়ি যাওয়ার পরদিনই। ঘরে ঢুকেই একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। বেশ অনেকক্ষণ সময় নিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে চুলগুলোও ঠিক করে না মুছে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। দীর্ঘ সময়ের জার্নি আর গাড়ির ঘাকুনিতে ক্লান্ত শরীরে মিনিট খানেকের মধ্যেই ঘুম নেমে এলো। ভার্সিটি থেকে খানিক দূরেই স্টুডেন্ট ক্যাফে নামের কফি শপ। রুফটপে 2-3 জন করে চেয়ার পেতে বসার জায়গা আর তার মাঝে বর্গাকৃতির টেবিল। আশেপাশে লোকজন গিজগিজ করছে। এর মাঝে সাদমান এক কোণায় দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত করে। মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছে কিছু একটাতে সে চরম বিরক্ত অথবা রাগান্বিত। টেবিলের সামনের ছেলেটা টিস্যু হাতে নিয়ে হাতটা মুছে দিতেই গর্জে উঠল মৃদু স্বরে, ফারিহা। সাদমানের ডাকে কফিতে চুমুক দিতে দিতে তাকালো ফারিহা। সাদমান এগিয়ে এলো, ভ্রু কুঁচকে এক পলক তাকালো ফারিহার সামনে বসে থাকা ছেলেটির দিকে। আবারও গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, তুই এখানে কি করছিস? কফি শপে মানুষ যা করে, কফি খাচ্ছি। বলেই স্ট্রতে চুমুক দিল দায়সারা ভাবে। সাদমান কাঠ কাঠ মুখে দাঁড়িয়ে আছে চুপচাপ। কফি খেতে খেতে সামনের ছেলেটাকে দেখিয়ে ফারিহা বলল, ওকে চিনিস তো? পলাশ, আমাদের ক্লাসেরই। সাদমান চোখ ঘুরিয়ে ছেলেটির দিকে তাকালে ছেলেটা সহবত সুলভ হাই বললেও সাদমান উত্তর দিল না। চোখ গেল টেবিলের উপরে রাখা ফারিহার হাতের কাছাকাছি পলাশের হাতের দিকে। আচমকা মেজাজ খারাপ হয়ে গেল। তবুও আশপাশের লোক সমাবেশ দেখে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। এভাবে দাঁড়িয়ে আছিস যে, কফি খাবি? উত্তর করল না সাদমান। এর মাঝেই পলাশ নামের ছেলেটির ফোন বেজে উঠলে ও সরে যেতেই সাদমান ধপ করে বসল ফারিহার সামনের চেয়ারে। ফর্সা মুখে লালাভ বর্ণ পড়েছে। তার আগে কি রোদে বুঝতে পারল না ফারিহা। অনেক অবুঝের মতো করেই বলল, কি হয়েছে, এমন টোম্যাটো লুক দিয়েছিস কেন? বলেই আবারও স্ট্রোতে চুমুক দিতে গেলে সাদমান এক ঝটকায় কেড়ে নিল কোল্ড কফির ঠান্ডা গ্লাসটা। মুখাবয়ব কঠোর করে বলল, ওই ছেলেটার সাথে কেন এসেছিস তুই? আমি ওর সাথে কেন আসব, আমি তো একাই এসেছি। চোখে মুখে উপচে পড়া গাম্ভীর্য আরও দ্বিগুণ হল। চাপা স্বরে ভরাট গলায় বলল, ডোন্ট লাই টু মি। আমি নিজে দেখেছি তুই ছেলেটার সাথেই সিঁড়ি দিয়ে উঠছিলি। হ্যাঁ, তো আসার সময় ওর সাথে দেখা হলো। একই ক্লাসে তো পড়ি, দেখা হলে কিনা চেনার ভান করে চলে যাব। ও বলল এখানেই আসছে, তাই এলাম। এখন এখানে আমার কি করার আছে আজব, দে আমার কফি দে। বলেই গ্লাসটা এগিয়ে নিতে গেলে সাদমান ওর হাত চেপে ধরে বলল, তাহলে একসাথে বসেছিস কেন? নাকি একই ক্লাসে পড়ে বলে একসাথে বসতেই হবে এমন নিয়ম হয়েছে? ফারিহা ভরকে গেল সাদমানের এরূপ জেরা করাই। ও ভ্রু যুগল কিঞ্চিত নাড়িয়ে বলল, আশেপাশে দেখত। রুফটপে একটা মাত্রই বসার জায়গা ফাঁকা ছিল, তাই ও বসার জন্য রিকোয়েস্ট করল। আমি কি বলবো না তুমি বসো না, আমার পাশে বসলে অনিষ্ট হয়ে যাবে। সাদমানের মেজাজ দ্বিগুণ চড়াও হল ফারিহার হেয়ালিপোনা কথাবার্তায়। খানিকটা এগিয়ে এসে বলল, ওই ছেলে তোর হাত কেন ধরছিল? বাইরে আসিস এসব করার জন্যে? কফি খাওয়ার নামে হাতি ধরাধরি করতে বেরোয়ছিস তুই? আরে এভাবে বলছিস কেন? আমার হাতে লেগে কাপ থেকে হাতে পড়ে গেছিল।
ও শুধু টিস্যু দিয়ে মুছে দিয়েছে, এতে ধরাধরির কি আছে? স্টপ ইট, মুখটা বন্ধ রাখো। বাপ তোরে মাথায় তুলে রেখেছে বলে যা খুশি করে বেড়াবি। তুই একা কেন বেরিয়েছিস? এত কফি খাওয়ার শখ বাড়িতে নিজে করে খেতে পারিস না? আমার ইচ্ছে করেছে তাই এখানে এসেছি। এতে কারো কোনো প্রবলেম হতে পারে বলে তো জানা ছিল না। জানা লাগবে না তোর, ওঠ এখানে, আর 1 মিনিট থাকলে তোর কপালে দুঃখ আছে। বলেই সাদমান উঠে ফারিহার হাত ধরে টানতে টানতে সিঁড়ির দিকে নিয়ে এল। কোথায় নিয়ে যাচ্ছিস তুই? কফির বিলটা তো দিতে দে। ফর্মালিটি দেখাতে যাকে এনেছিস সেই দিয়ে দেবে তোর কফির বিল। বলে সিঁড়ি বেয়ে নেমে ফারিহার হাত ধরে রাস্তা পার করে এগিয়ে গেল ডান দিকের রাস্তায়। দ্রুত পায়ে হাঁটছে, সাথে ফারিহাকেও টেনে নিয়ে যাচ্ছে। নিঃশব্দে মৃদু হাসল ফারিহা, এটাই তো চেয়েছিল। বিকেল বেলা ঘটা করে কফি খেতে এসেছেই তো সাদমানকে জ্বালাতে। একা একাই আসছিল ফারিহা। যখন দেখল সাদমান তাকে খেয়াল করেছে তখন কফিশপের দিকে এলো। ওকে একা এখানে আসতে দেখলে সাদমান নিশ্চয় পেছনে আসবে সেই ভেবেই এসেছিল। কিন্তু মাঝে পলাশ নামের ছেলেটা এসে মেঘ না চাইতেন জলের ব্যবস্থা করে দিয়েছে। ফারিহা ইচ্ছে করেই সাদমানকে দেখিয়ে দেখিয়ে ছেলেটার সাথে এত ন্যাকামি করছিল যাতে সাদমানের হিংসে হয়। আর হলোও তাই, হুট করেই একরাশ ভালো লাগা ঘিরে ধরল ফারিহাকে। সাদমান কখনো এর আগে এভাবে অধিকার দেখিয়ে কথা বলেনি। আর নাইবা হাতটা ধরেছে এভাবে। সাদমানের অজান্তেই আলতো করে ধরে রাখা হাতটার আঙুলেই ছুঁয়ে দিল ওর হাত। ঘুম ভেঙে উঠে বসে দেখে আশপাশ জুড়ে অন্ধকার নেমেছে। চোখ মুখ ডলে উঠে বসে দেওয়াল ঘড়িতে তাকালে দেখল 7:30 বাজে। এতক্ষণ ঘুমিয়েছে তুরা, অথচ কেউ ডাকেওনি। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে আপাতত কেউ নেই। মা দিদুন যে যার ঘরে। বাবা এখনো আসেনি। চুমকি হেলেদুলে এটা ওটা করছে আর টিভি দেখছে। তুরা নামতেই ওকে দেখে বলল, আরে ভাবি, যাক আপনার ঘুম ভাঙল। আমি তো ভাবলাম শেষে ঢাকঢোল আনতে হবে। বিরক্তিতে ভ্রু জড়ো করল তুরা। একে তো ক্ষুধাও পেটে চো চো করছে, তার উপর চুমকির এসব আজগুবি কথাবার্তা। মা আর দিদুন কোথায়? মা রান্নাবান্না সেরে ঘরে গেছে। আর দিদুন তো ঘরেই। বের হয় না খুব একটা, পায়ে অনেক ব্যথা তো। বলেই আবারও টিভি দেখায় ব্যস্ত হল। তুরা রান্নাঘর থেকে ভাত বেড়ে এনে চুমকির সাথে টিভি দেখতে দেখতে খেল। ভাত খাওয়ার পরেও বেশ ঘণ্টা খানেক সময় ধরে ওর সাথে টিভি দেখে। অতঃপর হুট করেই আহানের কথা মনে পড়লে বলল, উনি কোথায় চুমকি? দুপুরে কি খেয়েছিলেন? ঘাড় ঘুরিয়ে তাকালো চুমকি। মাথা চুলকে বলল, কে ভাবি? ভাইজানের কথা কন নাকি? সে এসে গোসল করেই ঘুমিয়েছিল, আর সন্ধ্যার একটু আগেই খেয়েছেন। ঘরে যাওয়ার সময় বলেছেন আজ যেন তাকে কেউ বিরক্ত না করে, অনেক কাজ আছে নাকি। বলে আবারও টিভি দেখায় ব্যস্ত হল। তুরা খানিক ঝিম ধরে বসে রইল। আহানের অনেকগুলো খাতা দেখা বাকি, হয়তো সেই কাজই করছে। আর সে যখন বসেছে শেষ না হওয়া পর্যন্ত উঠবে তো না। তুরা উঠে রান্নাঘরে গেল। সন্ধ্যায় খেলে, রাতে আর কিছুতেই ভাত খায় না আহান। মাস্টারটা খাওয়া নিয়ে একটু বেশি স্ট্রিক্ট। কিন্তু রাত ও তো হয়েছে, এভাবে না খেয়ে থাকবে। তাই কফি আর স্যান্ডউইচ বানিয়ে নিয়ে উপরে গেল তুরা। টি টেবিলের উপর খাতার স্তূপ জমা করে রেখেছে। আহান সোফাতে বসে এক এক করে পৃষ্ঠা উল্টাচ্ছে আর সাইন দিচ্ছে, মাঝে মধ্যে আন্ডারলাইনও করছে। দরজাটা ঠেলে দিয়ে তুরা এসে বসল আহানের পাশে। খেয়ে নিন। খাবারের ট্রে রাখতে রাখতে বলল। আহান খাতায় মুখ গুজে আছে, আশেপাশে কেউ আছে সে খেয়াল তার নেই।
তুরা খানিক চুপ করে থেকে আবারও বলল, খাবারটা খেয়ে নিন, অনেক রাত হয়েছে তো। থু। তুরা বিরক্ত হল এবার। বিরক্তি ভরা তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি কানে শুনতে পাচ্ছেন না? বলছি খেয়ে নিতে, নিশ্চয় ক্ষুধা পেয়েছে। আহান কলম থামিয়ে তাকালো তুরার দিকে। কিছুক্ষণ ওভাবে দেখে আবারও খাতা দেখা আরম্ভ করল। ব্যস্ত গলায় বলল, আমি এখন ব্যস্ত, খাওয়ার সময় নেই। খেতে 5 মিনিটও লাগবে না। আমি বানিয়েছি, খেতেই হবে। বললাম তো ব্যস্ত আছি। খাইয়ে দিলে দাও না তো নিয়ে যাও। তুরা ভ্রু কুঞ্চিত করে তাকালো। লোকটা খুব জাদ্রেল হচ্ছে দিন দিন। যা বলে সেটাই করতে হবে। কিন্তু পতি পরমেশ্বরকে তো খাইয়েও রাখতে পারছে না। স্যান্ডউইচটা তুলে আহানের মুখের সামনে ধরে বলল, দেখুন খাইয়ে দিচ্ছি বলে ভাববেন না গলে গেছি, আমি এখনো রেগেই আছি। আহান উত্তর করল না। মুখ ঘুরিয়ে স্যান্ডউইচে কামড় বসিয়ে নিজের কাজে মনোনিবেশ রাখল। খাওয়ার মাঝেই আহান ইচ্ছাকৃতভাবে তুরার আঙুলে সজোরে একটা কামড় বসিয়ে দিতেই আর্তনাদ করে উঠল তুরা। আল্লাহ গো, আমার আঙুল খেয়ে ফেলল রাক্ষসটা। এই জন্যেই মানুষের ভালো করতে হয় না। জাদ্রেল কোথাকার। বলেই উঠে যেতে নিলে আহান তুরার হাত চেপে ধরে হাতের অবশিষ্ট টুকুও খেয়ে বলল, স্বামীর মুখ থেকে খাবার ছিনিয়ে নাও, কেমন নিষ্ঠুর বউ তুমি। তবে আমি কিন্তু তোমায় অভুক্ত রাখব না। বলে খানিক এগিয়ে এসে তুরার গাল চেপে ঠাস করে দুটো চুমু দিয়ে আবারও বলল, তুমি নিষ্ঠুর হলেও তো আমি নিষ্ঠুর হতে পারি না। তুমি চাইলে আরও দেব, দেই। তুরা ঝামটা মেরে সরে এসে প্লেট নিয়ে বেরিয়ে আসল। ঘরের বাইরে আসতে গালে হাত দিয়ে লজ্জায় লাল নীল হয়ে গেল। বেহায়া লোক, বলেই দৌড়ে চলে গেল। ছুটিগুলো ফুরিয়ে গেল খুব দ্রুত। ফের ব্যস্ততায় আবিষ্ট হল জীবন। ইয়ার ফাইনালের ছুটি শেষ হয়েছে দিন দুয়েক আগেই। খগড়াছড়িতে থাকার কারণে 2 দিন অলরেডি মিস হয়েছে। আজ থেকে আবারও একই নিয়মে শুরু হবে তুরার পড়াশোনা। সকাল করে রেডি হয়ে বেরোল। নাস্তা সেরে একাই বেরিয়ে আসল। আহানের আজ ক্লাস নেই, ভার্সিটিতে গেলেও দেরিতে যাবে। কিন্তু সকাল 9টা নাগাদই তুরার ক্লাসে আছে। আহান তুরাকে রেখে আসতে চেয়েছিল, কিন্তু কাল সারা রাত ঘরে বসে খাতা দেখেছে সে। একে তো ক্লান্ত শরীর, তার উপর সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোরে ঘুমিয়েছে বলে তুরা আর ডাকেনি। নিজেই বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। আকাশটা নিত্যদিনের মতোই স্বচ্ছ। রোদের তীক্ষ্ণতা থাকলেও খুব একটা গরম অনুভূত হচ্ছে না। হেমন্তের মাঝামাঝি সময়, শীত আসবো আসবো করছে। কখনো গরমে ঘাম ঝরছে, আবারও কখনো শীতলতায় মগ্ন হচ্ছে পরিবেশ। রিকশাতে বসে থাকা অবস্থায় ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোন দেওয়া মানুষটার নাম্বার দেখে কপাল জড়ো হলো তুরার। এই তো বেরোনোর আগেও তো কথা হলো ফারিহার সাথে, আবারও ফোন দিল যে। হ্যালো, তুই কোথায়? খানিক চেঁচিয়ে বলল ফারিহা। কণ্ঠস্বর বেশ উত্তেজিত শোনাচ্ছে। ভ্রুকুঞ্চন করে বলল, রিকশাতেই, কলেজের মোড়ের কাছাকাছি। আর 5 মিনিট লাগবে হয়তো। কেন দোস্ত, আজকে আসার দরকার নেই এদিকে তো। কি করছিস, পাগল নাকি? বলেই ফোন কেড়ে নিল সাদমান। খট করে লাইনচ্যুত করল কল। ফারিহা বোকা বোকা মুখ করে বলল, কিন্তু এদিকে যে কাহিনী ঘটে গেছে। তো ওকে রাস্তার মাঝে কেন বলছিস? এখন নিষেধ করলেও তো ও আসবেই। ফোনে বলে সবটা বোঝাতে পারবি তুই, বরং আরও হাইপার হবে আগে থেকে। কপালে অসংখ্য ভাঁজ ফেলেই রিকশা থেকে নামল তুরা, ভাড়া চুকিয়ে হাঁটা ধরল ক্লাসের দিকে। দোতলার সিঁড়ি বেয়ে উঠতেই অনেকের সম্মুখীন হল, যারা আর চোখে দেখছিল তুরাকে। ওদের এহেন চাহনির অর্থ বুঝল না তুরা। মাথাভর্তি কৌতূহল নিয়েই এগিয়ে গেল ক্লাসের দিকে।
ক্লাসে ঢুকতেই কতগুলো বিদ্রূপ তুচ্ছ তাচ্ছিল্য ভরা চাহনি দেখতে পেল, যারা খুব আগ্রহ নিয়ে তাকেই দেখছে। কোনো কিছুই বোধগম্য হল না তুরার। আরেকটু এগিয়ে যেতেই দেখল ফারিহা আর সাদমান ভীষণ চিন্তিত মুখে বসে আছে। সচরাচর ওদের এই চেহারা দেখা যায় না। তুরা এগিয়ে গিয়ে ওদের পাশে বসতেই শুনতে পেল পাশ থেকে কিছু অপ্রীতিকর কথা, যা ছিল অতিমাত্রায় জঘন্য। শুনেই গা গুলিয়ে এলো তুরার। সকলে যেন তার দিকেই তাক করে গল্পগুজব করছে। মুখভর্তি শ্লেষাত্মক হাসি তাদের। কি হয়েছে ফারু? সকলে কি নিয়ে এমন মাতামাতি করছে? ফারিহা কিছু বলার আগেই পেছনে থেকে একটা কণ্ঠস্বর কানে আসতে থমকে গেল। তুরা ঘাড় ঘুরিয়ে বিস্ফোরিত নজরে তাকালো ছেলেটির দিকে। আজ অবধি এ ধরনের কথা তাকে কেউ বলেনি। এমনকি কল্পনাতেও আসেনি তুরার। কোনো দিক না ভেবে উঠে গিয়ে ছেলেটার গালে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় দিয়ে বসে। প্রচণ্ড রাগ আর অপমানে শরীর কাঁপছে তার। রেলগাড়ির চাকার মতো বিরতিহীন সময় কেটে পেরিয়ে গেল কতগুলো দিন। এ কয়দিনের মাঝে তুরা একদিনও আসেনি ভার্সিটিতে। সেদিনের পর থেকে তুরার ভার্সিটি আসার রুচি বা মানসিকতা কোনোটাই হয়নি। আবার দিন কয়েক শরীরটাও ভালো যায় না ওর। রুবি খাতুন এক প্রকার জোর করেই রেখেছে বাড়িতে, যদিও তার নিজেরও ইচ্ছে ছিল না। ভার্সিটির গেইটের সামনে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে তুরা। ক্লাস শুরু হতে যদিও বেশি দেরি নেই, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকাতে বেশ অসুবিধা হচ্ছে। মিনিটের কাঁটা 5 থেকে 8-এ গড়াতেই রিকশা থেকে নেমে ভাড়া চুকিয়ে হুড়মুড়িয়ে দৌড়ে আসলো ফারিহা। সরি, আসলে একটু লেট হয়ে গেল। কি আর করব, সব দোষ ওই টিনম্যানের। ওই ঢ্যামনাকে দেখতে গিয়েই দেরি হয়েছে আমার। হড়বড় করে কথাগুলো বলে তুরার সাথে করে এগোতে লাগলো ভেতরের দিকে। তুরা শান্তকণ্ঠে জিজ্ঞাসা করল, সাদমানের বাড়িতে গেছিলি নাকি তুই? বাড়িতে না, ওই দিক দিয়ে আসছিলাম, ভাবলাম বলদটায় কি করে দেইখা আসি, তাই একটু ঢু মেরে আসলাম। রাস্তায় আন্টির সাথে দেখা হয়েছিল, উনি সুহানাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। একটু কথাবার্তা বলতেই দেরি হয়ে গেল। তুরা নিরুত্তর রইল খানিক। সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে বলল, ব্যাপারটা আর কতদিন এভাবে টানবি তোরা? এবার কি মনের কথাগুলো প্রকাশ করা উচিত না? দীর্ঘশ্বাস ফেলে বলল তুরা। ফারিহা তৎক্ষণাৎই উত্তর করল, আর কতভাবে প্রকাশ করব বলতো, বাবাকে নিয়ে ওর বাড়ি পর্যন্ত গিয়েছি। আন্টিরও আপত্তি নেই, উনি বলেছেন ছেলে মেয়ের খুশিতেই তার খুশি। সাদমানের সাথে সে এ বিষয়ে কথা বলতে গেলে মাঝখানেই থামিয়ে দিয়েছে টিনের বাচ্চা। বেটার ভাব বেশি বাড়ছে দিন দিন। আমাকে দেখলে এড়িয়ে চলে, জ্ঞান দেয়। নিজে তো সারাদিন প্রেমপত্রের মতো বই কোলে করে ঘুরে বেড়ায়, আবার আমাকেও পড়াশোনায় মন দিতে বলে। আমি বুঝিনা ও কেন এমন করছে। ওর চোখে আমি স্পষ্ট দেখতে পাই যা বন্ধুত্বের চেয়েও বেশি, কিন্তু আমাকে দেখলেই গুটিয়ে যায়। টানা কথাগুলো বলে দম ছাড়ল ফারিহা। এখন নিজেকেও কেমন খাপছাড়া মনে হয় ওর। সাদমান আর কত এমন করবে? তুরা নিরুত্তর কথাগুলো শুনে বেশ খানিক কিছু একটা ভেবে বেশ উৎসাহিত হয়ে বলল, শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। এবার দেখিস সাদমাইন্না সিউর গল্প। ওর মুখ দিয়ে টেপ রেকর্ডারের মতো সব মনের কথা গড়গড় করে বেরোবে। আইডিয়া? কেমন আইডিয়া? চল ক্লাসে চল বলছি। বলে দুজন হাঁটতে হাঁটতে ক্লাসের সামনে এলো। এতক্ষণ উৎসাহিত উচ্ছ্বসিত মুখটা ক্রমশ গম্ভীর হয়ে গেল। ক্লাসে ঢুকতেই সেদিনের বিশৃঙ্খল দৃশ্যটা ঝকঝক করে চোখের সামনে ভেসে উঠল। তুরা সেদিনের গ্লানিবোধ উগরে বেরিয়ে আসতে চাইলেও সামলে নিল। যা হয়ে গেছে তার উপর কারো হাত নেই, বরং এখন সামনেরটা ভাবতে হবে। দুজন এগিয়ে গিয়ে ক্লাসে বসল। সাদমান আজ আসবে না।
তাই দুজনই বসে লেকচার শিট বের করলে আচমকা একটা মেয়ে তুরার সামনে আসলো। মুখ তুলে সামনে তাকাতেই ভ্রুযুগল কুঞ্চিত হল তুরার। ওর সামনেই দাঁড়ান ভীষণ জোরতাগ্রস্ত একটা মুখ। খানিক তাকিয়ে থেকেই মনে পড়ল এই মেয়েটাও ছিল সেদিন যারা তুরাকে কটূক্তি করেছিল। চট করে মুখ নামিয়ে নিয়ে নিজের কাজে ব্যস্ত হলে মেয়েটা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো তুরার সামনে। খানিক চুপ থেকে তুরার কোনো রা করা না দেখে নিজেই বাধাগ্রস্ত কণ্ঠে বলতে শুরু করল, আসলে আমি সেদিনকার ঘটনার জন্যে ক্ষমা চাইতে এসেছি। জানি আমি ক্ষমা চাইলেও ওটা অনেক কম হবে। তবুও বলছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমিও ওদের মতো ভুল বুঝে তোমায় নানা রকম মন্তব্য করেছি। আমার ভুল হয়ে গেছে। চোখে মুখে অনুতপ্ততা, অপরাধ বোধ উপচে পড়ছে মেয়েটার। তুরা চাইলেই এড়িয়ে যেতে পারল না। ওরা যতই খারাপ ব্যবহার করুক, অন্যের সাথে খারাপ স্বরে কথা বলতে ওর বাধে। যা হয়ে গেছে তা নিয়ে আর মাথা ঘামতে চাই না। পুরনো জল ঘোলা করে লাভ নেই। আমি ওসব ভুলে গেছি, ভালো হবে তুমিও ভুলে যাও। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, ভবিষ্যতে কাউকে নিয়ে কোনো মন্তব্য বা কটূক্তি করার আগে সত্যতাটুকু অন্তত যাচাই করে নিবে। সাবলীল, শানিত কণ্ঠে বলল তুরা। ফারিহা পাশেই বসে আছে চুপচাপ। সামনের মেয়েটা আরও কয়েক পা এগিয়ে এলো। এবার ওর সাথে আরও কয়েক এসে যোগ দিয়ে বলল, আমরা বুঝতে পারিনি তুমি আহান স্যারের বউ। আসলে রিফা আর মারিয়া এভাবে কথাগুলো বলল আর ছবিগুলো উপস্থাপন করল যে আমরা ভেবেছি সত্যি। মাথা নিচু করে মিনমিনে গলায় বলল মেয়েটা। তুরা প্রথম কথাগুলো স্বাভাবিকভাবে নিলেও রিফা আর মারিয়ার নাম শুনে চমকে উঠে বলল, রিফা আর মারিয়া মানে? হ্যাঁ, ওরা দুজনই তো আগে বলেছে ছবিগুলোর কথা। আর তার জন্যেই ওদের দুজনকে রেস্ট্রিক্টেড করা হয়েছে। আহান স্যার নিজে প্রমাণ সহ দেখিয়েছে যে এগুলো ওদেরই কাজ। তাই সেদিনের পরদিনই ভিসি স্যার ওদের প্যারেন্ট কল করে সব জানিয়েছে। তুরা হতভম্ব হয়ে গেল। ফারিহার দিকে তাকালে দেখল ও অনেকটা চমকে আছে। এই কদিন তুরার সাথে ও আসেনি ভার্সিটি, তাই এসবের কোনো কিছুই জানে না। ওরা তুরাকে অপছন্দ করে এটা জানত, কিন্তু তা বলে এত দূর। তবে আরও কিছু বলা বা শোনার আগেই টিচার চলে আসলে ওরা যে যার জায়গায় বসে পড়ে। প্রথমে অবাক হলেও পরে আর এ নিয়ে মাথা ঘামায়নি তুরা বা ফারিহা। যার যেমন কর্ম তেমন ফল। তুমি এখানে কি করছো? আমাকে এভাবে হুট করে ফোন দিয়ে ডেকে আনলে কেন? এভাবে একা মেয়ে এতদূর চলে এসেছো? তুমি কি আমায় হার্ট ফেল করিয়ে মারতে চাও? চুপ করো, আমাকে বলতে দিবা। এসেছে কে? কথা বলার জন্যে ডেকেছে কে? তোমার তো কোনো খোঁজ নেই। এতদিন যে হয়ে গেল এখানে এসেছো, আজ অবধি বাড়িতে জানাতে পারোনি। ওইদিকে আব্বু আম্মু আমার জন্য ছেলেও দেখে ফেলছে। তুমি কি চাও আমার বিয়ে অন্য জায়গায় হয়ে যাক? নাকি এতদিন শুধু টাইম পাস করেছো আমার সাথে? বলো, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। আমাকে বলার সুযোগ দিলে তো বলবো। আর এভাবে রাস্তার মাঝে এমন করলে মানুষ কি ভাববে? ভাবুক, যা খুশি ভাবুক। তোমাকে চিটার বাটপার ভেবে জেলে দিয়ে দিক। অন্তত তখন তো কারণ হবে যার জন্যে সম্পর্কটা আগাচ্ছে না। তোমার মাথা কি সব গেছে? কি দিয়ে কি বলছো? তোমরা দুজন কি ঝগড়া করার জন্যে দেখা করেছো? মাহিদ আর জায়মার কথার মাঝে তুরার গলা শুনে ফট করে ঘুরে দাঁড়ালো মাহিদ। তুরাকে দেখে কিঞ্চিত অবাক হলেও বিস্ময় ছাড়িয়ে এগিয়ে আসলো, তুরাকে অস্থির হয়ে বলল, বুড়ি তুই এখানে? আচ্ছা, ভালোই হয়েছে তুই এসেছিস। এইটারে কিছু বল, মাথার তারগুলো সব গেছে। সিলেট থেকে সোজা এখানে চলে এসেছে, তাও একা, ভাবা যায়। আমি ক্লাসে ছিলাম, ফোন করে বলল এখনই যদি দেখা না করি তাইলে ও ভার্সিটি চলে আসবে। ওকে একটু বোঝা, পাগল হয়ে গেছে।
হড়বড় করে উগরে দিল কথাগুলো মাহিদ। শান্তশিষ্ট ভাইয়ের এমন চঞ্চল চিত্তে তুরা হাসল সামান্য। তা দৃষ্টিগোচর হতেই জায়মা এগিয়ে এসে বলল, তুমি হাসছ ভাবি? আসতে বললে এসে গেছি, এবার কি করার করো না তো। তোমার এই ভাইকে আমি ভালোবাসার জালে ফেলে ছ্যাঁকা দেওয়ার কেসে জেলের ভাত খাওয়া বলে দিলাম। মাহিদ বিস্মিত হল। একবার তুরার দিকে আর জায়মার দিকে তাকিয়ে বলল, মানে? ভাবি আসতে বলেছে মানে কি? মানে জায়মাকে আমি আসতে বলেছি ইয়াজ ভাই। তুই তুই কেন বলেছিস ওকে আসতে? এমনই তো ওর তার কাটা, তুই আমার উস্কানি দিয়েছিস। একদম বাজে বকবে না বলে দিলাম। নিজের তো মুরদ হয়নি এখনো বাড়িতে আমার নাম বলার, আবার বড় বড় কথা। জায়মার কথায় মাহিদ চোখ কুঁচকে আশেপাশে তাকালো। কেউ যদি একবার শুনে ফেলে এসব কথা তাইলে বদনাম হয়ে যাবে সে। মেয়েটা তাকে পাগল করে ছাড়বে। তুমি একটু থামবে? কেন ভাই, ও কেন থামবে? তুমি আর কবে বলবা মামুনিকে বলো তো? বুড়ো হওয়ার পর বিয়ে করবে নাকি? মাহিদ দমল খানিক। ইতস্তত হয়ে বলল, বলবো তো। আমার একটু সময় দরকার। মাকে তো জানিস, পরে যদি রিয়েক্ট করে তখন। উফ ভাইয়া, তুমি শুধু শুধু বেশি ভাবছ। দুদিন বাদে যখন মামনি হুট করে একটা মেয়ে ধরে এনে বলবে একেই আমি বাড়ির বউ বানাবো, তখন কি করবে বলো তো? মাহিদ থতমত খেল। চশমা ঠেলে নাকের ডগা থেকে তুলে হাঁসফাঁস করে তাকালে তুরা বলল, আমি জানি তোমার পক্ষে মামনিকে বলা পসিবল না, তাই আমি জায়মাকেই ডেকেছি। আমি নিজে কথা বলবো আমার ননদিনীর ব্যাপারে। চলো তো এখন গাড়ি স্টার্ট করো। মাহিদ হকচকিয়ে উঠল। বিব্রত স্বরে বলল, মানে কোথায় যাবি তোরা? তোরা না আমরা, আমি নিজে কথা বলবো মামনির সাথে। না তো আমরা নিজেই চলে যাচ্ছি, কিন্তু তখন আমরা দুজন শুধু কথা বলবো মামনির সাথে। সোফায় বসে দুহাত কোলের উপর রেখে জহুরি দৃষ্টিতে তাকালো সামনে বসে থাকা তিন বান্দার দিকে। মাঝখানে তুরা, বা পাশে জায়মা আর ডান পাশে মাহিদ। তহমিনা বারংবার অবাক হচ্ছে মাহিদের অবস্থা দেখে। একটু পরপর কপালের ঘাম মুছছে। আর হাঁসফাঁস করছে। কি ব্যাপার মাহিদ, তুই এমন করছিস কেন? কোনো প্রবলেম? চশমার ফাঁকে গোল গোল নজরে তাকালো মাহিদ। অতপর ঘন ঘন ঘাড় নাড়িয়ে না বলল। তহমিনা তুরার দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকালে তুরা বেশ গুরুগম্ভীর ভঙ্গিমায় খানিক জোরতা নিয়ে বলল, মামনি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ, তো সেটা শোনার জন্যেই তো বসে আছি। বল তো, নতুন মেহমান এলো বাসায়, একটু কিছু খেতে দিতেও দিলি না, গুরুত্বপূর্ণ কথা আছে বলে। এখন বল তাইলে, মেয়েটার খিদে পাবে তো। বেলা কি কম হয়েছে? তুমি দুপুরে খাওনি নিশ্চয় মা? মুখটা কেমন শুকিয়ে আছে। নরম গলায় বেশ বিচলিত হয়ে বললেন তহমিনা। মাহিদ বেশ বিরক্ত হল, টান টান গলায় বলল, কি খাওয়া নিয়ে পড়েছ বলো তো? তুরাকে বলতে দাও আগে। তহমিনা অবাক হয়ে তাকালো মাহিদের দিকে। ওর এমন অস্থিরতার কারণ কিছুতেই বোধগম্য হল না। এদের ভাবসাব সুবিধার ঠেকেছে না। কিছু তো একটা ভেজাল আছেই। তুরা, কি হয়েছে বল তো? তোদের চোখ মুখ অন্যরকম লাগছে। মামুনি ও জায়মা, উনার ছোট ফুফুর বড় মেয়ে। হ্যাঁ, তো এই কথাটা তুই এসেই বলেছিস, আগে বল। মানে মামনি, মাহিদ ভাই আর জায়মা অনেক আগে থেকেই চেনে একে অপরকে। তহমিনা বিব্রত হয়ে তাকালো ওদের চেহারায়। এদের কথার আগামাথা কিছুই বুঝছে না। আগে থেকে চেনে মানে? কিভাবে চেনে? উফ তুরা, এত কাহিনী না করে সোজাসাপটা বল না। খেপাটে গলায় বলল মাহিদ। তুরা ক্রূর চোখে তাকালো ওর দিকে। ওকে ফাঁসিয়ে দিয়ে এখন গরম দেখাচ্ছে নিজেই। পাশেই জায়মা মাথা নিচু করে বসে আছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ নার্ভাসও।
মানে মামনি আজ ভাই আর জায়মা বিয়ে করবে। কি বিয়ে করবে মানে? মানে ওরা দুজন দুজনকে চায়। কি চায় বুঝলাম না। তুরা ক্রমশ নিজেই কনফিউজড হয়ে আবোল তাবোল বলে দিচ্ছে। আর তহমিনা প্রশ্ন করেই যাচ্ছে। এদের থামিয়ে মাহিদ নিজেই জোর গলায় বলে উঠল, আমি বলছি থামো তোমরা। মা আমি জায়মাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তহমিনা বিস্ফোরিত নজরে তাকালে মাহিদ থতমত খেয়ে বলে, মানে যদি তুমি আর বাবা চাও তবে। তহমিনা বেশ কিছুক্ষণ মাহিদের দিকে তাকিয়ে থেকে তারপর জায়মার দিকে তাকাল। ফর্সা মুখশ্রীতে বিন্দু বিন্দু ঘাম জমেছে মেয়েটার। ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে গুটিয়ে বসে আছে। ও যা বলছে তা কি ঠিক? জায়মা বিমূর্ত হয়ে তাকালো তহমিনার দিকে। অতপর সামান্য ঘাড় নাড়িয়ে সম্মতি জানাল। তহমিনা অবিলম্বেই আবারও বলল, তুমি কি ভালোবাসো ওকে? হ্যাঁ আন্টি বাসি। এবার বেশ অকপটেই উত্তর করল জায়মা। তহমিনা নির্লিপ্ততা তাকিয়ে রইল দুজনের মুখের দিকে। মাঝখান দিয়ে তুরা পড়েছে গ্যারাকলে দুজনের মাঝে। তহমিনা গুরুগম্ভীর ভঙ্গিমায় মাহিদের দিকে তাকিয়ে বলল, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি মাহিদ। এর জন্যে তোমাকে এত বড় করেছি। এর জন্য তোমার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করেছি। মাহিদের ভীষণ জোরতা হল। এক প্রকার লজ্জা সংকোচবোধ ও হচ্ছে ভেতরে। মা কি তবে ভুল বুঝল? মা মানে আমি আসলে। চুপ কর। লজ্জা করা উচিত। তিনজনেই ভয়ার্ত চেহারায় তাকালো সামনে। তহমিনা আবারও বলল, কি মনে করো বাতাসে বড় হয়েছ? আমি নিজ হাতে পালন করিনি। চিনি না আমি তোমাকে। তুমি যে জম্পেশ প্রেম করছো এটা কি আমি বুঝিনি মনে করেছ? তিনজনেই অবাকের শীর্ষে। তখন আবারও তহমিনা বলল, বেশ কয়েকদিন ধরেই তো বলতে চাচ্ছ কিন্তু সাহস করে উঠতে পারোনি কেন মাহিদ? আমাকে কি তোমার টিভি সিরিয়ালের জল্লাদ মা মনে হয়? তুমি কাউকে ভালোবাসো এটা জানতে পারলে কি আমি তোমাকে অন্য কোথাও বিয়ে করিয়ে দিতাম? নাকি বকতাম? তুমি কি না শেষে একটা মেয়েকে এতদূর থেকে টেনে এনেছো কষ্ট করিয়ে? আবার ছোট বোনকে দিয়ে বলাচ্ছ? লজ্জা করা উচিত তোমার। এই জ্ঞান নিয়ে কিভাবে তুমি ভার্সিটির লেকচারার হয়েছ? হুম। মাহিদ কথার খেই হারিয়ে ফেলেছে। কি দিয়ে কি বলবে সব গুলিয়ে গেছে। তার মা যে এমন একটা অভিব্যক্তি করবে ভাবতেও পারেনি। তুরা আর জায়মাও হা করে তাকিয়ে আছে ওর দিকে। তহমিনা তুরার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, তুই অন্তত আমাকে বলতে পারতিস। আমি কি এতই পর হয়ে গেছি তোদের কাছে? না মামুনি, তুমি ভুল বুঝছ। থামো, বোঝা হয়ে গেছে আমার। বলেই উঠে জায়মার পাশে গিয়ে বসলেন। ওর থুতনিতে হাত রেখে বললেন, আর এই যে তুমি, তোমাকে আমি দেখেই চিনতে পেরেছি। আমার হতচ্ছাড়া ছেলে ফোনের ওয়ালপেপারে তোমার ছবি রাখতে পেরেছে অথচ মাকে মুখ ফুটে বলতে পারেনি। মাহিদ তড়িৎ মুখ ফিরিয়ে নিল। এখন তারই কেমন লজ্জা অস্বস্তি কাজ করছে। তার মানে মা খেয়াল করেছিল সবকিছু। নিজের মাথা নিজের চাপড়াতে ইচ্ছে হল মাহিদের। মামুনি, তুমি কি সব আগে থেকেই জানতে? সব আর কি করে জানব? ছেলের চকচক করা মুখ, ফোনের সামনে একটা মেয়ের ছবি দেখেই তো বুঝেছি। কতবার বলতাম তোর কোনো পছন্দ থাকলে বল। বিয়ের বয়স তো হয়েছে। উনি সাধু ছেলের মতো প্রত্যেকবার বলতো, না মা তেমন কিছুই না। তুরা ফিক করে হেসে দিল। মাহিদের মুখটা দেখে ভীষণ হাসি পাচ্ছে ওর। আর জায়মা তো চোখ মুখ শুকিয়ে জড়ো হয়ে আছে। তহমিনা জায়মাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি সিলেট থেকে একাই এসেছ? বাড়িতে কেউ কিছু বলেনি? না আন্টি, উনারা কেউ কিছু জানে না। গ্রুপ ট্যুরের নাম করে এসেছি এখানে, মিনমনিয়ে বলল জায়মা।
তহমিনা মাহিদের দিকে তাকালেই ও মুখ ফিরিয়ে নিল। মুখ টিপে হাসলেন, প্রত্যুত্তর না করে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, সেসব কথা পরে হবে, বেলা অনেক হয়েছে, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। তুরা মাহিদকে খোঁচা দিয়ে আবারও হাসল। অতপর জায়মাকে সাথে নিয়ে ঘরের দিকে গেল ফ্রেশ হতে। বাড়ি আসতে আসতে বিকেল গড়িয়ে গেল তুরার। তহমিনা অনেক করে বলেছিল আজকের দিনটা থেকে যেতে, কিন্তু বাসায় তো বসে আসা হয়নি বলে থাকল না। তড়িঘড়ি করে রিকশা থেকে নেমে বাড়ি ঢুকে সোজা ঘরের দিকে গেল। ব্যাগটা রেখেই তোয়ালে আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুলে পড়ল। গোসল করতে হবে, সারা শরীর কেমন গুলিয়ে আসছে। বেশ সময় নিয়ে গোসল সেরে বেরোল তুরা। চুল ঝাড়তে লাগলে আহান বেলকনি থেকে ঘরের ভেতর আসল। কয়েক মুহূর্তের জন্য চোখাচোখি হলে অন্যদিকে ঘুরে দাঁড়াল তুরা। আহানের চোখ দুটিতে তাকাতে যেন আকাশ সমান দ্বিধা করে এখনো। আচমকা গাল দুটোয় লালাভ প্রলেপে ভরে গেল। আয়নার দিকে ফিরে চুল মুছতে লাগলে আহান মন্থর পায়ে এগিয়ে এসে পেছনে দাঁড়াল। পেছনে থেকে দু হাতে কোমর জড়িয়ে ধরল তুরার। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে নিজের গাল ঠেকাল তুরার আধভেজা ঠান্ডা গালে। ঝিলিক দিয়ে কেঁপে উঠল তুরা। অতপর চোখ মুদে নিল। আহান আরও গভীরভাবে জড়িয়ে ধরল আর ভরা গলায় বলল, এত দেরি কেন করলে বলো তো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছিলাম তোমার জন্য। ভীষণ আবেদনময়ী শোনালো আহানের গলা। তুরা ভার হয়ে আসা চোখের পাতা খুলে তাকালো আয়নার দিকে। গলায় মুখ গুজে দাঁড়িয়ে আছে আহান, লোকটাকে যেন আরও সুন্দর লাগছে, বয়স যেন কমে যাচ্ছে দিন দিন। মোহনীয় নজরে তাকিয়ে থেকেই তুরা বলল, মামুনির বাড়িতে গেছিলাম। মাহিদ টেক্সট করে জানিয়েছে আমাকে। তুরার গলায় মুখ ঘষে বলল আহান। তীব্রভাবে কেঁপে খামচে ধরল তুরা আহানের হাত। কাপা কাপা গলায় বলল, ছাড়ুন। এই কয়দিন খুব ব্যস্ত ছিলাম, সময় দিতে পারিনি। তুমি কি রাগ করেছ বউ? সারা বদনে শীতল স্রোত বয়ে গেল তুরার। আহানের নেশাগ্রস্ত কণ্ঠ শুলের মতো ভেদ করে যাচ্ছে ওর সমস্ত সত্তা। তুরার উত্তর না পেয়ে আহান আবারও বলল, সরি বউ, এই যে এখন আছি তো। এক চুলও ছাড়ছি না আর। ছাড়ুন না প্লিজ, মা ডাকবে আমাকে। বাড়িতে কেউ নেই। ভ্রু যুগল কুচকালো তুরা। ঘাড় ঘুরিয়ে সামনে ফিরে বলল, কোথায় গেছে সবাই? মা আর দিদুন আপিকে আনতে গেছে। ওর শরীরটা নাকি খারাপ করেছে একটু। তুমি ওই বাড়িতে আছো বলে আর ফোন দেয়নি। বলে তুরাকে সাথে নিয়েই ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। তুরা উঠতে লাগলে হুট করেই আহান বরফ ভেজা গলায় বলে উঠল, আই লাভ ইউ তুরা, আই লাভ ইউ এভরি মোমেন্ট। সারা জীবন ধরে বাসবো, অনেক বেশি ভালোবাসবো তোমায়। আমার জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি। সারা জীবন তোমাতে মিশে থাকতে চাই। বলে তুরার বুকে খুব গভীর স্পর্শে দীর্ঘ চুম্বন এঁকে দিল। ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝমঝমিয়ে উঠল তুরার সমস্ত শরীর। ভালো লাগা, ভালোবাসায় অন্তর্সত্ত্বা শিহরিত হয়ে উঠল। অতপর দুই হাতে বুকের মাঝে চেপে ধরল আহানকে। খুব যতনা, নিভৃতে, আদরে। কোথায় যাচ্ছিস তুই? এড়িয়ে যেতে গিয়েও পারল না। অনিচ্ছা সত্ত্বেও দাঁড়াতে হল। তবে জবাব করল না, ব্যস্ত ভঙ্গিতে ফোন চালাতে লাগল। সাদমান আবারও জিজ্ঞাসা করল, কি হলো বল, কোথায় যাচ্ছিস? বাইরে, একটু নিউ মার্কেটের দিকে। কেন? কেন আবার? মার্কেটে তো মানুষ কেনাকাটার জন্যেই যায়। ফারিহার দায়সারা জবাবে তুষ্ট হল না সাদমান। ফারিহার সাথে আবারও সেই ছেলেটাকে দেখে গা পিত্তি জ্বলে উঠছে ওর। তবুও নিজেকে যথাযথ সংযত করার চেষ্টা করে বলল, এই সন্ধ্যাবেলায় কেন যাবি? তাও আবার ওই ছেলেটার সাথে?
ফোন থেকে মুখ তুলে সাদমানের থমথমে চেহারার দিকে তাকালো ফারিহা। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে অন্যদিকে ঘুরালো। বেশ গম্ভীর গলায় বলল, ওই ছেলেটা মানে কি? ওর নাম রবিন। আমার মামার বড় ছেলে, এর আগেও এসেছিল। হ্যাঁ, এর আগেও এসেছিল, আর তুই তার বাইকে করে সারা শহর টিটি করে চড়েছিস। ফারিহার কথা শেষ হতে না হতেই সাদমান কটমট করে বলল। ফারিহা কিছুক্ষণ কটাক্ষ করে তাকিয়ে থেকে বলল, তো কি হয়েছে? আর তুই এখান থেকে যা, ও বাইক বের করতে গেছে, চলে আসবে। ফারিহার কথায় যেন সাদমানের ক্ষোভ দরদর করে কয়েকাংশ বেড়ে গেল। কপালের রগগুলো স্পষ্ট দৃষ্টিগোচর হল। তবুও নিজের অহেতুক ক্রোধ সংবরণ করে চাপা স্বরে বলল, কেন? আমি থাকলে কি হবে? তোর সাথে কথা বলতে দেখলে কি তোর সেই ভাই রেগে যাবে নাকি? দেখ, ফাও কথা বলতে একেবারেই ইচ্ছে নেই। তুই যেই কাজে এসছিস যা, আমি চাই না কোনো ঝামেলা হোক। এবার আর সাদমান নিজেকে সংযত রাখতে পারল না। কিসব বলছে, আবোল তাবোল বলছে ফারিহা। ওর সাথে কথা বলতে দেখলে ছেলেটা ঝামেলা করবে কেন? সাদমান ফারিহার সাথে কথা বলবে, এতে ওর কি? ঝামেলা কেন হবে? আমার সাথে কি এর আগে কথা বলিস নি তুই? আর আমার সাথে কথা বলবি তো ওর কি? কে হয় ও? কথাটা প্রায় এক প্রকার চিৎকার করে বলল সাদমান। ফারিহা স্তম্ভিত হল সাদমানের এহেন আচরণে। এতটা উত্তেজিত ওকে আগে দেখেছে বলে মনে হয় না। অতঃপর নিজের উৎকণ্ঠা ভেতরে দমিয়ে শান্ত গলায় বলল, দেখ, এটা বাড়ি, সবাই আছে। এভাবে চেঁচামেচি করবি না। ও আমার যাই হোক, সেটা আমার পার্সোনাল ব্যাপার, তোকে তো আর জ্বালাচ্ছি না। তাহলে সমস্যা কোথায় তোর? বলেই আর কিছু বলার বা শোনার প্রতীক্ষা না করে গেইটের সামনে গিয়ে দাঁড়াল। ততক্ষণে ওর মামাতো ভাই গ্যারেজ থেকে বাইক বের করে এনেছে। স্টার্ট করতেই ফারিহা হাসিমুখে পেছনে উঠে বসে। অতঃপর কিছু একটা বললে ছেলেটাও হাসতে হাসতে গিয়ার ঘুরিয়ে ধুলো উড়িয়ে চলে গেল। সাদমান হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। ফারিহা গত এক সপ্তাহ ধরেই কথা বলছে না ওর সাথে। যদিও তার কারণ সাদমানের নিজেরই উপেক্ষা। বারবার ফারিহাকে এড়িয়ে চলত, পিছু ছাড়াতে চাইত। কিন্তু এখন যখন ফারিহা নিজে থেকেই তাকে এড়িয়ে চলছে, ব্যাপারটা একেবারেই সহ্য হচ্ছে না ওর। আর রবিন নামের ছেলেটার সাথে ফারিহার এমন মেলামেশা ও একেবারেই দেখতে পারছে না। খানিক স্থির দাঁড়িয়ে থেকে মন্থর পায়ে হাঁটা ধরল বাড়ির ভেতরে। এমনিতেই দেরি হয়ে গেছে। রিমঝিমকে আর এখন পোড়ানোর একেবারেই ইচ্ছে নেই। কিন্তু কিছু করারও নেই। মৃদুমন্দ পদক্ষেপে বাড়ির ভেতরে গিয়ে বসল পড়ার ঘরটাতে। এদিকে রিমঝিম আগে থেকেই বই খুলে বসে আছে। মেয়েটা এখন আর আগের মতো জ্বালায় না। খুব বেশি না হলেও লেখাপড়াতেও বেশ উন্নতি হয়েছে। সাদমান অতিরিক্ত কোনো শব্দ খরচ না করে চুপচাপ পড়ানো শুরু করল। ঘণ্টা খানেক সময় অতিবাহিত হলে রিমঝিম ওর চিকন কণ্ঠে প্রশ্ন করল, স্যার, আপনি কি অসুস্থ? নীরবে মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল সাদমান। তবে রিমঝিম দমে গেল না। আবারও বলল, তাহলে কি কোনো ব্যাপারে চিন্তিত? সাদমান নিরুত্তর রইল খানিক। অতঃপর বলল, তোমার কাছে এমন মনে হওয়ার কারণ? চিকন কণ্ঠে তৎক্ষণাৎ জবাব এলো, আপনার চেহারা দেখেই কেমন একটা চিন্তিত এলোমেলো ভাব আসছে। আর আপনি একটা অঙ্ক ভুলও করিয়েছেন, এই যে দেখুন। কথাটা বলেই খাতা এগিয়ে দেখালো সাদমানকে। ঘোলাটে দৃষ্টিতে খানিক থ মেরে থাকল সাদমান। আসলেই তার খারাপ লাগছে। মাথাটা ঝিমঝিম করে উঠছে। রিমঝিমের বলায় যেন অস্বস্তি, ছটফটানি আরও দ্বিগুণ হল। বেশ কিছু সময় চুপ থেকে বলল, আজকে যদি এই পর্যন্তই শেষ করি, তোমার কি প্রবলেম আছে?
আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে। ইটস ওকে স্যার, আপনি বরং কাল আবার পড়াবেন। যেটা আপনার ভালো মনে হয়। কিঞ্চিত মাথা দুলিয়ে সম্মতি দিয়ে উঠে দাঁড়াল। দরজার দিকে পা বাড়াতে গেলেও কিছু একটা ভেবে ঘাড় ঘুরিয়ে রিমঝিমের দিকে তাকিয়ে বলল, বাড়িতে কি কোনো অনুষ্ঠান হবে? না মানে এনভায়রনমেন্ট দেখে এমন মনে হচ্ছে। কেন স্যার, আপনাকে আপু বলেনি? রবিন ভাই আর ফারিহা আপুর এঙ্গেজমেন্ট কাল। বলেই আবারও বই গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু সাদমানের পা আর এক চুল নড়াতে পারল না। গলা থেকে শুরু করে সারা শরীরে তরতর করে প্রখর জ্বলন ছড়িয়ে গেল। প্রচণ্ড তৃষ্ণায় কাঠ কাঠ হয়ে এলো তার গলা। কিন্তু অদ্ভুতভাবে এমন রুক্ষ অনুভূতিতেও তার হাত পা কেমন জমে এলো। বহু কষ্টে পা তুলে আস্তে ধীরে আগাল। ঢুলু ঢুলু পায়ে সিঁড়ি বেয়ে নেমে রাস্তার সামনে দাঁড়াতে একটা রিকশা দাঁড় করাল। সে সবসময় হেঁটে যাতায়াত করে। কিন্তু আজকে যেন শরীরের সমস্ত শক্তিটুকুও ফুরিয়ে গেছে। রিকশা চলতে শুরু করলে কি একটা মনে করে রিকশা চালককে নিউমার্কেটের সামনে দিয়ে যেতে বলল। আর হলোও তাই, ঠিক যেটার আশঙ্কা করেছিল। টপটপ করে কপাল বেয়ে ঘাম ঝরে পড়ল। তার সামনেই ফারিহা রবিনের হাত ধরে একটা শাড়ির দোকান থেকে বের হচ্ছে। মুখ জুড়ে অমায়িক হাসি। এমনটাই তো চেয়েছিল সাদমান। তবুও বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা শুরু হল। আর এক মুহূর্ত অবলোকন করতে পারল না সে দৃশ্য। চালককে দ্রুত চালাতে বলল, বাড়ির সামনে আসতেই ভাড়া চুকিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। কিন্তু শরীর যেন আর চলল না, টলমলে পায়ে দু কদম বাড়াতেই শরীর ভার ছেড়ে দিল। ধপ করে পড়ে গেল সিঁড়ির মুখে। কি বলিস, শেষে কিনা আমাদের জায়মা আর মাহিদ? এটা তো কল্পনাতেও ভাবিনি রে। তুমি এ কথা বলছো? আমি যেদিন প্রথম ওদের একসাথে দেখেছিলাম সেদিনই তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শেষে কিনা বিলাতি ফিরিঙ্গি আর সিলেটিয়ান উপজাতি একসাথে। তাও আবার মাখো মাখো প্রেম। বলেই খিলখিল করে হেসে উঠল তুরা, সাথে রাইমাও। হাসির দাপটে রাইমার উঁচু হওয়া পেটটাও নড়ছে। পেটের উপর হাত রেখে ক্লান্ত স্বরে রাইমা বলল, তুই আর হাসাইছ না রে আমাকে? পেটের মধ্যে অলিম্পিক শুরু করে দিয়েছে এই বিচ্ছু। নড়ছে নাকি বাবু? উৎকণ্ঠিত হয়ে বলল তুরা। রাইমা মাথা উপর নিচ করলে ও হুড়মুড়িয়ে এসে রাইমার পেটের সাথে কান পেতে ধরল। কিছুক্ষণ কান চেপে ধরে খিলখিলিয়ে হেসে উঠল। ওমা, ছেলে কি বলল যে মামি? খিলখিল করে উঠল একেবারে। সে অনেক গুরুত্বপূর্ণ কথা আপু, তোমাকে বলা যাবে না। তাই না ঘাপুস? বলেই আলতো ভাবে রাইমার পেটে হাত বুলিয়ে দিল। রাইমা তুরার কথা বলার ভঙ্গি দেখে আবারও হেসে দিল। কিন্তু বসার ঘরে ওদের দুজনের পাশে আরেকজন উপস্থিত। এতক্ষণে ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো, তাও আবার রাজ্যের বিরক্তি নিয়ে। হোয়াট রাবিশ! ঘাপুস আবার কেমন নাম? যেমন স্টুপিড তেমন স্টুপিড টাইপ নাম তার। শাট আপ! আমি স্টুপিড তো আপনার কি? মাস্টারগিরি করছেন সেটাই করুন। এদিকে মেয়েলি কথায় কান দিতে বলেছে কে আপনাকে? কটমট করে বলল তুরা। রাইমা মুখ টিপে হাসছে ওর কথা শুনে। আবারও দুজনের ফুসুর ফাসুর গল্প শুরু হল। ছোট ছোট চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল আহান তুরার দিকে। বউটা তার খুব অবাধ্য হয়ে গেছে, একটা কথাও শোনে না। কিছু বলতে গেলে উল্টো দুটো শুনিয়ে দেয়। ঠিক করে খেতে চাই না, কাছে আসতে চাই না, তার সাথে ঘুমাতেও চাই না, একটু আদর করতে গেলেও দূর দূর করে তাড়িয়ে দেয়। হতাশা ভরা নিঃশ্বাস ছাড়ল আহান। এই যে বউয়ের জন্য ল্যাপটপ নিয়ে বসার ঘরে এসে বসে আছে, কিন্তু তার বউ তো নিষ্ঠুর একবার তাকাচ্ছেও না। রাইমা এসে থেকে সারাদিন ওর সাথেই পড়ে থাকে। আরও বেশ কিছুক্ষণ সময় উঠে দাঁড়িয়ে বলল, তুরা, একটু ঘরে আসো।
আমি কেন যাব না আমি? পটপট করে মুখের উপর না বলে দিল। আহান রেশপূর্ণ দৃষ্টিতে তাকাল। কি সাহস হচ্ছে মেয়েটার দিন দিন। তাকে গুনেই না এখন আর। দাঁতে দাঁত চিবিয়ে বলল, 2 মিনিটের মধ্যে ঘরে আসো তোরা। বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রাত 12টা বাজতে চলল অথচ মেয়েটার ঘরে আসার নাম নেই। আবার মুখের উপর বলে যাব না। এখন তো কিছু বলাও যায় না। একটু কিছু বললেই কেঁদে দেয় আর দূরে দূরে থাকে। আহানের ভীষণ আক্ষেপ হতে শুরু করল। বউটা তার পাল্টে গেছে। আগের মতো পিছে পিছে লেগে থাকে না, এমন তুরাকে একেবারেই ভাল লাগছে না আহানের। এত সব ভাবতে ভাবতে হুট করেই রাগ হলো আহানের ভীষণ। ল্যাপটপটা সোফার উপর ছুঁড়ে মেরে গগনচুম্বী স্বরে চিৎকার করল, তুরা! আকস্মাৎ এমন চিৎকারে কেঁপে উঠল তুরা। অতপর হকচকিয়ে উপরে তাকালে রাইমা বলল, ভাই মনে হয় রেগে গেছে তুরা। তুই যা, ওর তো কিছু দরকার ও হতে পারে, তুই এক্ষুনি যা। তুরাও আর দ্বিমত করল না। দ্রুত পায়ে হেঁটে ঘরে গেলেই আহানের অগ্নিদৃষ্টির শিকার হল। কটমট চোখে তাকিয়ে আছে ওর দিকে। এবার বেশ ভয় ভয় হল তুরার। মৃদু পায়ে এগিয়ে এসে বলল, কি হয়েছে, কিছু লাগবে আপনার? আহান ভীষণ শক্ত চোখে তাকিয়ে থেকে ওর হাতের কবজি ধরে এক টান দিয়ে বসালো কোলের উপর। তুরার গাল চেপে ধরে বলল, তোমাকে ডেকেছি না আমি? মুখের উপর না বলা শিখেছ খুব, তাই না? তুরা আহানের হাত ছাড়ানোর চেষ্টা করেও পারল না। বাধা গলায় বলল, ছাড়ুন, লাগছে তো আমার। আর নিজে যখন আমাকে রেখে দূরে দূরে থাকো, কাছে ডাকলে আসো না। রাতেও ও ঘরে গিয়ে ঘুমাও, তখন তখন আমার লাগে না। তুরা জবাব দিল না। আহানের হাত ছাড়ানোর চেষ্টা করলে এক পর্যায়ে আহান ছেড়েও দিল। তুরাকে কোল থেকে নামিয়ে অন্য পাশে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। আর চোখে তাকালো তুরা আহানের দিকে। এবার সত্যিই খারাপ লাগছে তার। আহান যে কষ্ট পাবে এটা বুঝতে পারেনি। আস্তে ধীরে উঠে দরজা লাগিয়ে দিল। খাটে এসে পাশে বসে আহানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই যে শুনুন। জবাব এলো না। তুরা আবারও ডাকল, কিন্তু আহানের নড়চড় নেই। তুরার ঠোঁট ভেঙে কান্না এলো। সে নিজে দূরে দূরে থাকলেও আহানের একটু এড়িয়ে যাওয়াও ওর সহ্য হয় না। এগিয়ে গিয়ে আহানের পিঠে হাত রাখল, ধরা গলায় বলল, একটু তাকান না আমার দিকে। তবুও আহান নড়ল না। এবার তুরা কান্না আটকাতে পারল না। চোখ বয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লে হাতে উল্টো পিঠে মুছে আহানের পিঠের উপর শুয়ে মুখ গুজে দিল ঘাড়ের কাছে, কাঁদো কাঁদো গলায় বলল, এমন করছেন কেন? আমার কান্না পাচ্ছে। আপনি আমার দিকে কেন তাকাচ্ছেন না? আপনি আমাকে ভালোবাসেন না হার? বলেই ফুঁপিয়ে কেঁদে উঠল। তুরার চোখের পানি আহানের ঘাড় বয়ে বুকে গিয়ে পড়ল। এক হাতে তুরার পিঠ চেপে ধরে ঘুরল আহান। তুরার অবস্থান ঠিক ওর বুকের উপর। এইটুকু সময়ে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। গাল বয়ে টুপটুপ করে আহানের বুকে পড়ছে চোখের পানি। আহান নরম স্পর্শে তুরার গাল মুছিয়ে দিয়ে বলল, কি করলাম আমি? কাঁদছো কেন? আপনি আমার সাথে কথা কেন বলছেন না? আমি বলছি না। নিজে যে এতদিন ধরে আমার থেকে দূরে দূরে থাক, তখন কিছু না, আর আমি চুপ করে থাকলাম। 5 মিনিট হলো কিনা আর কান্নাকাটি শুরু। এই জন্য মানুষকে উইকনেস দেখাতে নেই, সবাই সুযোগ নেয়। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। ঠোঁট ভেঙে বলল তুরা। আহান ভ্রুকুটি করে তাকিয়ে বলল, তো কি করব? যাও, যেখানে ছিল সেখানেই যাও, তাইলে কেউ খারাপ ব্যবহার করবে না। আমার কাছে তো আসো না, এখন কেন এসেছো? এই যে এখন এসেছি, এখন আদর করুন। বলেই আহানের গাল টুস করে একটা চুমু খেল তুরা। আহান চাইলেও আর কপট রাগ ধরে থাকতে পারল না।
দুহাতে তুরাকে বুকের সাথে চেপে ধরে বলল, এইবারই শেষ। এরপর যদি এমন করেছ তাহলে আমি আর একটাও কথা বলবো না বলে দিচ্ছি। তুরা প্রত্যুত্তর করল না। সাপের মতো দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল আহানকে। পরপর কয়েকবার ওর বুকে চুমু দিয়ে মুখ গুজে রইল। দরজায় সশব্দে কয়েকবার করাঘাতে ঘুম ভেঙে গেল রুবি খাতুনের। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 6টা। এত সকালে কে এলো, তাও আবার এভাবে? 7-5 ভাবতে ভাবতে উঠে দরজা খুলতেই আহানের অবিন্যস্ত এলোমেলো চেহারা দেখে আঁতকে উঠল রুবি। আহানকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ও অস্থির হয়ে বলল, মা শিগগিরই আসো। তুরা যেন কেমন করছে মা, তুমি এক্ষুনি আসো। রুবি সবেমাত্র ঘুম ভেঙে এমন কিছু একেবারেই প্রত্যাশা করেনি। রুবিকে ধাতস্থ হওয়ার সময় না দিয়েই ওর হাত ধরে হাঁটা শুরু করতে নিলে ইনসাফ মাহবুব বেরিয়ে এসে বলল, কি হয়েছে আহান? তুরার কি হয়েছে? ও ঠিক আছে? বাবা, তুরা কেমন করছে? ওর শরীর খুব খারাপ করেছে। তুমি এক্ষুনি ডক্টরকে কল করো বাবা। মা চলো না আমার, তুরা কেমন করছে। রুবি, ইনসাফ আর এক মুহূর্ত দাঁড়াল না। ছুটে গেলেন আহানের ঘরের দিকে। ঘরে ঢুকেই আঁতকে উঠল সবাই। আহান এক ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসে তুরাকে মেঝে থেকে কোলে তুলে নিল। মা দেখ না তুরার কি হলো। তুরা ওঠ। তুরা, তুমি তাকাচ্ছ না কেন? চেঁচিয়ে উঠল আহান। তুরার গালে আলতো কয়েকটা চাপড় দিল। রুবি, ইনসাফ তুরার এহেন অবস্থা আর আহানের এমন অস্থিরতা দেখে প্রচণ্ড বিচলিত হল। রুবি এগিয়ে এসে দেখল তুরার সমস্ত মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আহান পাগলের মতো তুরা হাত পা ঘষছে। সকালের কড়া রোদ চোখে উপচে পড়তেই ঘুম হালকা হল, কুঁচকে এলো চোখ। কপাল ভাঁজ করতে গেলে তার উপর কিছু একটার উপস্থিতি অনুভব করতে পারল। সারা শরীরে ব্যথা, ঝিম ধরে আছে। কোনো মতে সর্বোচ্চ চেষ্টা করে চোখ টেনে খুলল সাদমান। সব হালকা ঝাপসা দেখছে। তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল কাল রাতে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পড়ে গেছিল। কিন্তু তারপর কি হলো? এটা আবার কোথায় আছি? খানিক ঝাপসা দৃষ্টিতেই এদিক ওদিক তাকালে উপলব্ধি করল এটা তারই ঘর। কনুইয়ে ভর করে উঠতে গেলে অনুভব করল সামান্য উঠে বসার ও শক্তি নেই শরীরে। সারা গায়ে ঘাম জবজবে। চোখ টেনেও তাকাতে পারছে না। কিছুক্ষণ চোখ বুজে থেকে আবারও তাকানোর চেষ্টা করল। মুখের উপর হালকা ঝাপসা একটা মেয়েলি অবয়ব দেখে বলল, মা। মা, আমি উঠতে পারছি না কেন? কি হয়েছে আমার? জবাব এলো না। কিন্তু ঝাপসা চোখে হলেও সে স্পষ্ট বুঝতে পারল তার সামনেই বসা তার মা। কপালের উপর হাত রাখে লেপ্টে থাকা ভেজা একটা কাপড় তুলে সরাল। সারা শরীর কেমন জ্বলে উঠছে। সাদমান ক্লান্ত গলায় আবারও বলল, মা, এটা কি আমারই ঘর? হু। ক্ষীণ স্বরে জবাব এলো এবার। সাদমান উঠতে চেষ্টা করলে করা গলার ধমক শুনতে পেল, চুপ করে শুয়ে থাক। রাতে তো সিঁড়ির উপর পড়েছিলি। নিচ তলার ভাড়াটিয়া তুলে না আনলে তো ওখানেই চিত হয়ে থাকতি। মায়ের এমন রূঢ় আচরণ বোধগম্য হল না সাদমানের। তবে কালকের কথা মনে হতেই ওর ফারিহার কথা মনে হল। অজান্তেই চোখের কোণা ভিজে এলো। ক্ষীণ স্বরে বলল, মা, ফারিহার বিয়ে? হ্যাঁ তো, বিয়ে তো হতেই পারে। ও বিয়ে করে নেবে মা। ও পরের বাড়ি চলে যাবে। তো বিয়ে করলে তো পরের বাড়ি যাবেই। আর এসব দিয়ে তোর কি? তুই নিজেও তো চাইতিস ওর বিয়ে হয়ে দূরে চলে যাক। সাদমান অনেকক্ষণ চুপ করে থাকল। অবশেষে চোখ টিপে বন্ধ করে বলল, আমি চেয়েছি ও দূরে চলে যাক, কারো সাথে বিয়ে হয়ে যাক। কিন্তু আমি চাই না ওর বিয়ে হোক। কি যা তা বলছিস? জ্বরে পড়ে কি মাথার তার ছিঁড়েছে? মেয়েটাকে তো দূর ছাই করতিস।
দূর ছাই করতাম কারণ আমি ওকে ভালোবাসি। অপরপক্ষ থেকে উত্তর এলো না। সাদমান অপেক্ষাও করল না উত্তরের। নিজে থেকেই বলতে শুরু করল, আমি ওকে খুব ভালোবাসি মা। আর ভালোবাসি বলেই দূরে সরিয়ে রেখেছি। কারণ আমি চাইনি আমার মতো গরিব বেকার ছেলের সাথে জুড়ে ওর জীবনটা নষ্ট হোক। ওর বাবা ওকে যতটা বিলাসিতা আভিজাত্য দিয়ে বড় করেছে আমি তা কখনো দিতে পারবো না। ও আমার মতো 2 পয়সার ছেলেকে না, অনেক বড় ঘরের ছেলেকে ডিজার্ভ করে। আমি তো নিজেই ওর বোনকে টিউশনি করিয়ে টাকা পাই। সেখানে আমার মতো ছোটলোক কি ওরে পাওয়ার যোগ্যতা রাখে? কথাগুলো শেষ হতে যতটুকু দেরি, সপাটে ঠাস করে একটা শব্দ হলো। বাম গালের উপর জোরে একটা তামাশা পড়তেই হকচকিয়ে উঠল সাদমান। চোখের হালকা ঝাপসা দৃষ্টি এক লহমায় ঝকঝকে হয়ে গেল। কয়েক ঘন্টার ব্যবধানে জীর্ণ শীর্ণ অবস্থা। বিছানার সাথে পাতলা শরীরটা যেন লেপ্টে আছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলার ফোঁস ফোঁস শব্দ ছাড়া শুধুমাত্র ঘড়ির টিকটিক শব্দটাই কর্ণগোচরে পৌঁছানোর মতো। ঘুমের রেশ কাটার সাথে সাথে নেত্রপল্লবের মৃদু কম্পন দৃশ্যমান। ঘুমটা হালকা হতেই আস্তে আস্তে ক্লান্ত চোখ খুলে তাকালো তুরা। মাথাটা প্রচণ্ড ভারী লাগছে, সারা শরীরে ব্যথার উপস্থিতি টের পাচ্ছে খুব কড়াভাবে। হালকা ঝাপসা চাহনি খুলল বেশ আস্তে ধীরে। প্রশস্ত চাহনিতে তাকালে নিজের একদম সামনেই আহানকে দেখতে পেল। চেয়ারে বসে মাথা এলে পড়ে আছে। ঘুমাচ্ছে কিনা স্পষ্ট বুঝতে পারল না তুরা। ভ্রুযুগল আপনা আপনি কুঁচকে এলো। কনুইয়ে ভর করে উঠতে গেলেই বা হাতে তীক্ষ্ণ যন্ত্রণাভূত হতেই চোখ মুখ খিচিয়ে কিঞ্চিত আর্তনাদ করে উঠল। তুরার অস্পষ্ট শব্দে আহানের সবেমাত্র লেগে আসা চোখ খুলে যেতেই তুরাকে আধশোয়া অবস্থায় দেখে তরি তোর কাছে এগিয়ে গিয়ে আগলে ধরে বলল, লেগেছে তুরা? তুমি উঠতে কেন গেলে? স্যালাইন চলছে তো। আমার কি হয়েছে? এটা কেন লাগিয়েছেন আমার হাতে? আধো আধো গলায় বলল তুরা। আহান এক হাতে খুব সাবধানে তুরাকে শুইয়ে দিয়ে পাশে বসে বলল, কিছু লাগবে তোমার? মাথা নাড়িয়ে না বলল তুরা। ছলো চোখে আহানের দিকে তাকিয়ে আবারও বলল, এটা কেন লাগিয়েছেন বলুন না, খুলে দিন, আমার ব্যথা করছে। ভীষণ ক্লান্ত গলায় বলল তুরা, কথার সাথে কণ্ঠনালী কেঁপে উঠল। কয়েকদিন ধরেই অসুস্থতার দরুন আগে থেকেই শরীর ভীষণ দুর্বল ছিল। আর কাল রাতের মধ্যে আরও কয়েক ধাপ মিয়ে গেছে যেন। তুরা নিষ্পলক তাকিয়ে থাকলেও আহান প্রত্যুত্তর করল না। খুব যত্ন সহকারে তুরার হাতের নিচে একটা বালিশ রেখে বলল, নড়াচড়া করবে না, এটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। এক্ষুনি খুলে দিন। আমার লাগছে, এটা রাখবো না আমি। আহান লাল হয়ে আসা ক্লান্ত চোখে তাকালো তুরার দিকে। বেশ খানিক সময় নিয়ে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, আর একটু পরেই খুলে দিচ্ছি। তুরার অভিমান হল, কিঞ্চিত ভয় কাজ করল অন্তঃস্থলে। ওর হাতে স্যালাইন কেন লাগিয়েছে? কি হলো ওর? বেশ অনেক দিন ধরেই শরীরটা তার খারাপ। কাল রাতে হুট করে ঘুমের মাঝেই গা গুলিয়ে উঠল। ঘুম ভেঙে ছুটে ওয়াশরুমে ঢুকতেই গড়গড় করে বমি করে ফেলল। আহান টের পেলে এগিয়ে এসে ওকে ধরে ঘরে আনলে মাথাটা ঘুরিয়ে উঠল। সারা শরীরে কেমন কাঁপন ধরেছিল। পরপর 3 বার বমি করে শরীরের সমস্ত শক্তিটুকুও যেন নিঃশেষ হয়ে গেছে। গায়েলে পড়ে যেতে নিলে আহান ওকে বসিয়ে রুবিকে ডাকতে গেলে তুরার আবারও মুখ ভরে বমি আসে। কোনো মতে শরীরটাকে এগিয়ে ওয়াশরুম পর্যন্ত নিলেও বিছানা অবধি ফিরতে পারেনি। মাথাটা কেমন ঝিম ধরে সারা শরীর অবশ করে দিল। এরপর আর কিছুই মনে পড়ছে না তুরার। ঘুম ভেঙেই নিজেকে বিছানাতে হাতে স্যালাইনের সূচ বিদ্ধ অবস্থায় পেল। আহানের চোখ মুখ শুকিয়ে আছে, ও কিছু বলছে না কেন? কি হয়েছে তুরার?
অযাচিত ভয় ভেতরটা গুমরে আসলেই বুদ্ধিহীনের মতো বলল, আপনি কথা বলছেন না কেন? কি হয়েছে আমার? আমার কি কঠিন কোনো অসুখ করেছে? আমি কি মরে যাব? বলুন না, চুপ করে আছেন কেন? তুরার ক্লান্ত গলাটাও যেন বেশ জোরালো শোনালো আহানের কানে। কিন্তু ওর এই প্রশ্নের উত্তর কি দেবে ওর মাথায় আসছে না। বিভ্রান্তের মতো স্থির দাঁড়িয়ে রইল খানিক, কোনো উত্তর না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল গটগট করে। তুরা আহানের যাওয়ার পানে অসহায় চোখে তাকিয়ে রইল। বুক ফেটে কান্না আসছে, হাজারো বেহিসাবি চিন্তা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, অনিচ্ছা সত্ত্বেও ভেতরটা অস্থির হয়ে উঠল খুব। তীব্র জ্বরের তোপে লাল হয়ে আসা চোখ মুখে রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সাদমান। বার কয়েক পলক ঝাপটাল, কিন্তু সামনের দৃশ্যের কোনো পরিবর্তন নেই। স্পষ্ট দেখতে পাচ্ছে সাদমান ওর সামনে বসে থাকা ফারিহাকে। কিন্তু ও এখানে কেন? কিভাবে এলো? এত সকালে ও কি করে এলো? আর সে নিজেও বা এখানে কি করে এলো? কিছুই বুঝতে পারছে না। পুরো মাথাটা গুলিয়ে জগাখিচুড়ি হয়ে গেছে। ফারিহা কোনো নড়চড়হীনা স্থির তাকিয়ে আছে সাদমানের দিকে। বিব্রতকর চেহারায় নিজের গালে হাত রাখল সাদমান। বাম পাশের গালটা এখনো জ্বলছে। তার মানে থাপ্পড়টা সত্যিই খেয়েছে, স্বপ্ন নয়। আগামাথা কিছু বুঝতে না পেরে সাদমান গলা উঁচিয়ে চেঁচিয়ে বলল, মা, আমার ঘরে আসো, ভয় করছে আমার। সাদমানের কথা শেষ হতে যতটুকু দেরি, ফারিহা ঝড়ের বেগে উঠে এসে পাশ থেকে একটা খাতা তুলে ধূপধাপ কয়েকটা পিঠের উপর বসিয়ে ঝাঝালো গলায় বলল, আরেকবার ম্যা ম্যা করবি তো ছাগলের সাথে বেঁধে রেখে ঘাস খাওয়াবো তোরে। শালা অকমাক খাইস্টার বংশধর। সকাল বেলা করে এসে রিলিফের মালের মতো কয়েক ঘা বসায় দিলি। আমার গুষ্টি তুলে যাতা বলছিস। এক হাত দিয়ে গা ডলতে ডলতে মুখ খানা ফুলিয়ে ফুসকা বানিয়ে বলল সাদমান। আরও কিছু বলতে গেলেও ফারিহার অগ্নিশর্মা চোখ দেখে কিছু বলার সাহস করল না। রাত করে সিঁড়ির উপর চিত হয়েছিলি কেন? মরে পড়ে থাকতে ইচ্ছে করেছিল নাকি? খাটের এক কোণায় পড়ে থাকা ভেজা জলপট্টি দেওয়া কাপড়টা তুলতে তুলতে বলল ফারিহা। সাদমান গম্ভীর মুখে বলল, সেটা আমার ব্যাপার, তোকে ভাবতে হবে না। তুই সাত সকাল করে আমার বাড়িতে আমার ঘরে কেন এসেছিস? তোর নাকি বিয়ে? হ্যাঁ, তো বিয়ে হবে বলে কি আমি বাড়ি থেকে বেরোতে পারবো না? ফারিহার দায়সারা উত্তরে সাদমানের ভীষণ রাগ হল। সে তো আশা করেছিল ফারিহা হয়তো বলবে এ খবর মিথ্যে। কোনো বিয়ে ঠিক হয়নি তার। সাদমানের রুষ্ঠতা আরও বাড়িয়ে দিয়ে ফারিহা ওর হাতটা সামনে ধরে বলল, এই দেখ আমার এঙ্গেজমেন্টের রিং, সুন্দর না? বাড়ি যা। তোর রবিন ভাই তো দেখলে উল্টা পাল্টা ভাববে, তাই না? যেহেতু সে এখন তোর বর হতে চলেছে। খোঁচা দেওয়ার মতো করে বলল সাদমান। ফারিহা সেদিকে ধ্যান না দিয়ে বলল, হ্যাঁ তাও ঠিক, কিন্তু যতই হোক তুই তো বন্ধু। বিয়ে করব অথচ তোকে দাওয়াত দেব না, তা তো হতে পারে না। তাই তোকে বলতে এসেছিলাম। কিন্তু এসে দেখি তুই ঘুমের ঘোরে কি সব আবোল তাবোল বকছিস। তাই তো ধ্যান ভাঙাতে কানের নিচে গরম বাতাস করলাম। সাদমানের মেজাজ তোরতোর করে বেড়ে উঠল। ধপ করে বিছানা থেকে নেমে চোখ মুছে চশমাটা চোখে পড়ে বলল, ওর কি বলা শেষ? তাহলে এবার আসতে পারিস। আজব তো, তুই এভাবে বলছিস কেন? আমি আসব কি যাব তোর কি তাতে? আসলে আমারই দোষ। আন্টি যখন বলল রাতে জ্বরে মাথা ঘুরে সিঁড়িতে পড়েছিলি তখন দয়া হয়েছিল বলেই দেখতে এসেছিলাম। কিন্তু আসলে তুই তার যোগ্যই না। হ্যাঁ তাই তো। আমি কেন যোগ্য হব? যত যোগ্যমান যোগ্যধারী তো তোর ওই ছাছড়া রবিন, তাই তো। দেখ, কথা তোর আর আমার মাঝে হচ্ছে। এসবে উনাকে আনবি না বলে দিলাম। কেন, খুব লাগছে?
দরদ উতলে পড়ছে তাই না? কি করেছে ও যে এত পেয়ার মহব্বত উতলে আসছে তোর? বলবো, আমি 100 বার বলবো। তোর সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। তুই আসলেই জঘন্য ফালতু একটা ছেলে। থাক তুই, আমি যাচ্ছি। তোর সামনে থাকার ন্যূনতম ইচ্ছেটাও আমার নেই। বলেই সাদমানকে পাশ কাটিয়ে যেতে লাগল ফারিহা। সাদমানের মাথায় যেন রক্ত চড়ে গেল এবার। কাল ওদের দুজনকে একসাথে দেখার পর থেকে মাথা গরম হয়ে আছে ওর। তার উপর ওই রবিন নামের ছেলেটার নাম ফারিহার মুখে শুনে গা পিত্তি জ্বলে উঠছে সাদমানের। হুট করে পেছনে থেকে ফারিহার হাত চেপে ধরে এক টানে নিজের সামনে দাঁড় করাল। অতপর হিসহিসিয়ে বলল, কোথায় যাচ্ছিস? ওই রবিনের কাছে যাচ্ছিস তাই তো? আমার হাত ছাড় সাদমান। ছাড়ব না। কাল তো ঠিকই ওই ছেলের সাথে চিপকে যাচ্ছিলি। আজ আমি ধরেছি তো কি ফোসকা পড়ে যাচ্ছে। ও ধরতেই পারে, কারণ ও আমার। আর তাহলে আমি কি? আমি কে তাইলে? ফারিহাকে সম্পূর্ণ করতে না দিয়েই বলল সাদমান। এ পর্যায়ে এসে ফারিহা এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? তুই কে? কেন এমন বিহেভিয়ার করছিস তুই? আমি সাদমান, আমি তোকে ভালোবাসি। আর তোর সাথে অন্য কাউকে আমি সহ্য করব না। তাই এমন করছি। চেঁচিয়ে উঠে বলল সাদমান। ফারিহা মুহূর্তেই স্থির হয়ে গেল। অপলক তাকিয়ে রইল সাদমানের রাগান্বিত টকটকে চেহারার দিকে। ও কি ঠিক শুনল? এটা কি সাদমান বলল? সত্যিই বলল। মাথা গুলিয়ে গেল ফারিহার। অবিশ্বাস্য চোখে তাকিয়ে পা পিছিয়ে নিতে লাগলে সাদমান আবারও এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, শুনতে পেয়েছিস এবার? আই লাভ ইউ। আর ওই রবিনকে আমি তোর ছায়াও পাড়াতে দেব না। বিয়ে তো দূরের কথা। ওকে বলে দিবি এখান থেকে চলে যেতে, নয়তো। সামনে আর বলতে পারল না সাদমান। তার আগেই ফারিহা চলে গেছে। সাদমানের মুখ থেকে প্রথম দুটো বাক্য শোনার সাথে সাথেই এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেছে। সাদমান কয়েক মুহূর্ত হতভম্বিত হয়ে তাকিয়ে ওর পিছু নিতে গেলেও পারল না। ততক্ষণে ও গাড়িতে উঠে চলে গেছে অনেকখানি দূরে। সাদমানের নিজেকে কেমন শূন্য শূন্য লাগছে। কি হলো এটা? হুট করেই কিভাবে ও ফারিহাকে কিসব বলল? কিভাবে বলল? কিন্তু পরমুহূর্তেই রবিনের সাথে ফারিহার এঙ্গেজমেন্টের কথা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে এলো। আর যাই হোক বলে যখন দিয়েছেই ফারিহাকে ও ছাড়বে না হার। যাই হয়ে যাক, ওই রবিন কেন অন্য কোনো ছেলের সাথেই ফারিহাকে ও সহ্য করবে না। একটা মেয়ে যখন বুঝতে পারে তার গর্ভে আরও একটি প্রাণ বেড়ে উঠছে, তখন এর থেকে সুখকর কিছু আর দুনিয়াতে আছে বলে মনে হয় না। একটি জীবন, ছোট্ট শরীর আষ্টেপৃষ্ঠে মিশে আছে তার গর্ভে অবিচ্ছেদ্য অংশের মতো। এই অনুভূতিটা কতটা প্রখর আর পবিত্র তা একজন মাই বুঝতে পারে, যখন তার গর্ভে লালিত হয় ছোট্ট একটা জীবন। তুরা কিরকম অভিব্যক্তি করবে সেটা নিজেও বুঝতে পারছে না। খবরটা শোনার পর থেকে থ মেরে আছে। আনন্দানুভূতি, আবেগ পুলকে আপ্লুত হয়ে স্তব্ধ হয়ে গেছে। কাপা কাপা হাতটা নিজের পেটের উপর রাখল। যেন ছোট্ট শরীরের একটা অস্তিত্ব খুব গাঢ়ভাবে উপলব্ধি করতে পারল তুরা। চোখ মুদে এলেই কোনা বেয়ে গরম জল গড়িয়ে পড়ল। ওর গর্ভে যে আহানেরই একটা অংশ বেড়ে উঠছে। এটা ভাবতেও কি প্রতিক্রিয়া দেওয়া উচিত তুরা বুঝে উঠতে পারছে না। একটা মেয়ের কাছে মা হওয়ার চেয়ে বড় প্রাপ্তি কিংবা উপহার আর কি হতে পারে। আজ সকালে ইয়াহান যখন তুরাকে ঘরে রেখে বেরিয়ে গেল তখন ওর ভীষণ কষ্ট লেগেছিল। অজানা ভয় আশঙ্কায় ভেতরটা অস্থির হয়ে উঠছিল। খানিক বাদেই রাইমা এসেছিল ওর ঘরে, একে একে রুবি, আমেনাও এলো। সকলের আচরণ হতভম্ব। তুরার ঘোর ভাঙল যখন রাইমা ওর প্রাণোচ্ছল কণ্ঠে বলল,
এবার আমার ঘাপুসের সাথে তোরও তো একটা ঘুপুস আসছে রে তুরা। এ বাড়ির প্রথম সন্তান। আমার আরও একটা পিচ্চি আসছে। এত খুশি কোথায় রাখব বলতো। এই কথাটা শোনার পর তুরা ঠিক কতখানি সময় বাকরুদ্ধ হয়েছিল ওরও জানা নেই। তবে ওর এই হতবিহ্বলতাকে সবাই স্বাভাবিকভাবেই নিয়েছে। বরং তারা তো আনন্দ উল্লাসে মত্ত। ইনসাফ উচ্ছ্বসিত হয়ে আর গাড়ি ভরে মিষ্টি এনেছে, মাহিদ তহমিনাও এসেছিল। সকলের সামনে অদ্ভুত একটা জোরতা আড়ষ্টতা ঝাপটে ধরেছিল তুরাকে। ও কল্পনাও করেনি এমন কিছু। বেশ কয়েকদিন ধরেই ওর শরীরের কন্ডিশন ভালো ছিল না। ঘন ঘন জ্বর আসত, ঠিক মতো খেতে পারত না। রাতে ঘুম হতো না, বারবার গা গুলিয়ে আসত। কিন্তু এগুলোকে স্বাভাবিক অসুস্থতা ভেবে আমলে নেয়নি তুরা। কিন্তু আজ ওর সমস্ত ঘোর কেটে গেল। নিজে কি সব উদ্ভট কথা ভেবেছিল সেসব ভাবতেই হাসি পেল। সকলে মিলে প্রাণভরে দোয়া করেছে তুরাকে। রাইমা তো খুশিতে বাকবাকুম। কিন্তু এতসবের মাঝেও তুরা নির্বিকার, কারণ আহান সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। আর তুরা সকালে অতবার জিজ্ঞাসা করা সত্ত্বেও আহান উত্তর দেয়নি। কেন? তাহলে কি আহান খুশি না? ও চাই না এই বাচ্চাটাকে? আহানের সকালের ব্যবহার তুরা সারাদিনে কিছুতেই ভুলতে পারল না। ঘড়িতে 11টা বেজে গেছে। একটু আগেই রাইমা আর রুবি গেল ঘর থেকে। সারাটা দিন তুরার সাথে সাথেই ছিল সকলে। কিন্তু এখন এই ঘরে তুরার বুক ফাটিয়ে কান্না আসছে। আহান কি তবে খুশি হয়নি? বেশ অনেকটা সময় অতিবাহিত হলে দরজার নব মোচড়ানোর শব্দে সজাগ হল তুরা। এতক্ষণেও ঘুমায়নি, বিছানায় গা এলিয়ে পড়ে আছে চুপচাপ। পায়ের শব্দটা আস্তে আস্তে কাছাকাছি এলেও চোখ খুলে তাকালো না তুরা। হুট করেই ভারী একটা শরীর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তুরাকে। চোখ খুলে তাকাতেই আহানকে নিজের খুব কাছে আবিষ্কার করল। আহানের হাতের চাপ আরও গাঢ় হল ক্রমশই। সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল তুরাকে। গলায় মুখ গুজে দিয়ে বেসামাল ভাবে নিঃশ্বাস ছাড়ছে। তুরার দম বন্ধ হয়ে আসলেও কোনো শব্দ করল না। আহান আস্তে আস্তে আরও গভীরভাবে জড়িয়ে ধরল তুরাকে। প্রচণ্ড শক্ত বাহু বন্ধনীতে আবদ্ধ হয়ে ওর পিষে যাওয়ার জো। আহান নিজের ঠোঁট দুটো গাঢ়ভাবে চেপে ধরল তুরার গলায়, কাঁধে। জড়ানো কণ্ঠে বলল, তুরা, তুরা, আমাদের একটা বাবু হবে। ছোট্ট একটা শরীর আসবে, এই যে এইখানে। এইখানে আস্তে আস্তে বড় হয়ে উঠবেও। বলে তুরার পেটের উপর হাত রেখে বলল, এখানে একটা বাবু আছে তুরা, তোমার আর আমার, মানে আমাদের বাচ্চা। আমাদের মাঝে আরও একটা ছোট্ট প্রাণ আসছে তুরা। আমি কিভাবে সামলাবো, কিভাবে বলবো কি চলছে আমার ভেতরে। অগোছালো অনুভূতিগুলোর জন্যে আমি পাগল হয়ে যাচ্ছি। অভিমানের পাল্লা তোড়তোড় করে বেড়ে উঠল তুরার। এতক্ষণ কোথায় ছিল লোকটা? সারাদিনেও আসলো না। সরে যান, ছাড়ুন আমাকে। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আমার কাছে কি আসতে মন চাইনি? এখন চলে যান আপনি। আহান কানে নিল না তুরার কথা। বরং ওর গলায়, ঘাড়ে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দিল। গভীর আবেশে উষ্ণ হয়ে আসল তুরার শরীর। আহান ঘন ঘন নিঃশ্বাস ফেলে তুরার মুখের কাছে মুখ এনে ওর গলায় কপালে থুতনিতে আবারও কয়েকবার ঠোঁট ছোঁয়াল। সম্মোহনী গলায় বলল, সকালে ডক্টর যখন তোমায় চেক আপ করে বলল তুমি প্রেগন্যান্ট, তখন আমি ঠিক কত বড় শক খেয়েছি বোঝাতেও পারবো না। ঠিক কি বলবো, কিরকম অভিব্যক্তি করব আমি বুঝছিলাম না। সকালে তুমি যখন বারবার আমাকে প্রশ্ন করছিলে ততবার আমার বুকের মাঝে ঝড় উঠছিল। কিছুতেই মুখ ভেদ করে কিছু বলতে পারছিলাম না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি বাবা হব তুরা। ছোট্ট একটা বাবু আমাকে আধো আধো বুলিতে বাবা ডাকবে। আমার কোলে উঠবে। তোমার আর আমার ভালোবাসার চিহ্ন দুহাতের অস্তিত্বে আসবে।
আমি কিছুতেই সামলাতে পারছি না নিজেকে তুরা। এত সুখ এই অনুভব আমি কি করে সামলাবো বলো না। শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল তুরার। গলার কাছে উষ্ণ পানির অস্তিত্ব অনুভব করল। তবে কি আহান কাঁদছে? তুরা নিজের প্রবল আবেগে উন্মাদ হয়ে জড়িয়ে ধরল আহানকে। এতক্ষণের সুপ্ত আবেগ সংবেদন আহানের হৃদয়স্পর্শী বাক্যে আরও উতলে পড়ল। দু হাতে আহানকে বুকের মাঝে ঝাপটে ধরে কয়েকবার ঠোঁট ছোঁয়াল। আনন্দ সুখে চরমভাবে বেসামাল হয়ে কান্নামিশ্রিত গলায় বলল, ভালোবাসি মাস্টার মশাই, আপনার মতো বজ্জাত গোমরামুখ লোকটাকে অসম্ভব ভালোবাসি আমি। তুরার এই কথাটি শুনে হেসে ফেলল আহান। তুরা ঠোঁটে গভীর একটা চুম্বন এঁকে আবারও বুকের মধ্যে মিশে রইল। অদ্ভুত সম্মোহনী ভালো লাগা কাজ করছে দুজনের মাঝে। এদিকে ক্রমেই আরও শীতল হয়ে উঠছে দুজনের বন্ধন। অতপর দুজন মানুষ তাদের ভালোবাসার প্রণয়ের সিক্ত অনুভূতির বেড়াজালে জর্জরিত হয়ে মিশে গেল। হসপিটালের করিডোরে বসে আছে কয়েকটা উদ্বিগ্ন মুখ। চেহারায় আতঙ্ক, আকাঙ্ক্ষা, উত্তেজনা সব কিছু মিলিয়ে ভারসাম্যহীন অবস্থা। রাইমাকে ওটিতে নেওয়া হয়েছে। ডাক্তার ডেট আরও 1 সপ্তাহ পরে দিলেও আজ সকাল থেকে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে। এ বাড়িতেই ছিল যার দরুন আহান আর ইনসাফ তৎক্ষণাৎ হসপিটালে এনেছে। প্রায় ঘণ্টা খানেকের বেশি সময় হয়ে গেছে, এখনো কোনো খবর আসেনি। চিন্তায় আতঙ্কে সকলের নাজেহাল অবস্থা। ইমান এক মুহূর্ত বসতে পারছে না, করিডোর জুড়ে পায়চারি করছে। আজমেরি চৌধুরী আর রুবি খাতুন বসে দোয়া দরুদ পাঠ করছেন। মাঝে মধ্যে চোখের পানিও ফেলছে। ইনসাফ আর ইসহাক চৌধুরীর কপালেও চিন্তার প্রগাঢ় ভাঁজ পড়ে আছে। তুরা এক কোণায় বসে আছে আহানের হাত ধরে। ওর নিজের শরীরটাও ভালো না। আগের তুলনায় ভারী হয়েছে, যার দরুন হাঁটা চলা করতে ভালোই অসুবিধা হয়। তারপর মাথা ঘোরা, বমি লেগেই আছে। এমতাবস্থায় আহান ওকে বাড়িতেই রেখে আসতে চেয়েছিল, কিন্তু তুরা নিজে এক প্রকার জিদ করেই এসেছে। রাতে যে মানুষটার সাথে কথা বলে ঘুমাতে গেল, সকালে উঠে সেই মানুষটার যন্ত্রণা চিৎকারের আহাজারিতে অন্তর আত্মা কেঁপে উঠেছে তুরার। এভাবে অনিশ্চিত খবরের অপেক্ষায় বাড়িতে বসে থাকতে পারেনি। আহান নিজে হাজারো দুশ্চিন্তার মাঝেও বারবার তুরার দিকে খেয়াল রাখছে। তুরা বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাইমার অবস্থা শেষ মুহূর্তে আশঙ্কাজনক হয়ে পড়েছিল। তাই ডক্টর 1 সপ্তাহ আগেই সিজারের জন্য ইমার্জেন্সিতে নিয়েছে। 1.5 ঘন্টা পেরিয়ে গেল বাবা, এতক্ষণে সিজারের কাজ শেষ হয়ে যাওয়ার কথা, ডাক্তার বেরোচ্ছে না কেন? আমার রাইয়ের কিছু হয়নি তো? ইমানের কথা শুনে কপালের ভাঁজ আরও গাঢ় হল উপস্থিত সকলের। ইসহাক চৌধুরী থমথমে গলায় বলল, তুমি অযথাই দুশ্চিন্তা করছো ইমান। কিছুই হবে না রাইমার। এর একটু ধৈর্য ধরো। তবুও ক্ষান্ত হল না ইমানের মন। অনবরত অস্থির চিত্তে পায়চারি করতে লাগল। আহান কোনো কথা বলল না। হাঁটুর উপর কনুই ভর করে বসে রইল। বোনের অবস্থায় ও নিজেকে সামলে রাখতে পারছে না। অবশেষে ওটি থেকে বেরিয়ে এলো ডক্টর। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর একফালি হাসি মাখা মুখে অভিনন্দন জানিয়ে গেল। রাইমার অবস্থা বেশ ক্রিটিক্যাল হয়ে যাওয়ায় ওটিতে বেশ আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে ছোট একটা প্রাণ ভূমিষ্ঠ হল। তোয়ালেতে পেঁচিয়ে ছোট্ট একটা কন্দনরত শরীর এনে তুলে দিল ইমানের কোলে। সকলের চোখে মুখে প্রাপ্তির হাসি খেলে গেল। হবেই বা না কেন, ঘর জুড়ে একটা ছোট্ট প্রাণোচ্ছল অস্তিত্ব এসেছে যে। চিকন সরু কণ্ঠের চিৎকারে যেন সকলের খুশি বাঁধ ভেঙে গেল। রুবি খাতুন কেঁদেই ফেললেন। ব্যস্ত হয়ে গেল ছোট্ট একটা সদস্যকে নিয়ে। আহান আলতো ভাবে পিচ্ছিটার হাত ছুঁয়ে দিয়েই ছুটে আসলো তুরার কাছে।
কেমন করে বলে উঠল, তুরা বাবু একদম ছোট্ট, এই যে এতটুকু, বলেই হাত তুলে দেখালো। আবারও হাসতে হাসতে বলল, ওকে তো ধরতেও ভয় করছে, আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাবে মনে হচ্ছে। আমাদের বাবুটাও কি এতটুকুই হবে তুরা? কেমন শিশুসুলভ শোনালো আহানের কণ্ঠস্বর। তুরার কি হলো বুঝল না। আহানের এমন প্রতিক্রিয়াতে ও কেঁদে ফেলল। কোনো চক্ষু লজ্জার তোয়াক্কা না করেই জড়িয়ে ধরল আহানকে। দেখতে দেখতে একটা মাস কি করে কেটে গেল। এসবের মাঝে সবাই নিজ নিজ কাজ সামলে দিন শেষে ছোট্ট সদস্যটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইমান তো হসপিটাল থেকেই বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ইনসাফ মাহবুব আর রুবির অনুরোধে নেয়নি। তাই রোজ কাজের ফাঁকে 2-3 বার করে এসে দেখে যায় বাবুকে। রাইমার শ্বশুর বাড়ির লোকেরাও আসে কয়েকদিন পরপরই। বাচ্চাটা সঠিক সময়ের আগেই হওয়ায় শরীরের কন্ডিশন বেশ নাজুক ছিল। গত 1 মাসে বেশ পুষ্ট হয়ে উঠেছে। ইনসাফ মাহবুব বেশ কয়েকদিন ধরেই চাচ্ছিল বাবুর উপলক্ষে বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান করবে। তাই আজই সব আয়োজন করা হয়েছে। সিলেট থেকে তনু, রুহি, জায়মা, আরমান, বিহান সহ বাকিরাও এসেছে। মিনু ফুফু আর তার সাথে ফুয়াদ ও তার স্ত্রী প্রিয়তাও এসেছে। সব মিলিয়ে বাড়ির অবস্থা একেবারে আনন্দ উল্লাসে টইটম্বুর। তুরা প্রেগন্যান্ট হওয়ার পর থেকে তার দ্য গ্রেট মাস্টার মশাইয়ের স্ট্রিক্টনেস চক্রবৃদ্ধির হারে বেড়েছে। উঠতে বসতে নিয়ম নিষেধ। তার উপর রাইমার সেই অবস্থা দেখার পর থেকে সকলের মাঝে আতঙ্ক আরও বেড়ে গেছে। আহান তো পারে না তুরাকে বিছানার উপর ফিক্সড করে রেখে দিতে। আর শুধু আহান একাই নয়, রুবি, ইনসাফ, রাইমা সকলে তাকে 100টা বাধা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। তহমিনা তো একদিন পরপরই আসে তুরাকে দেখতে। এ কি অবস্থা করেছ ঘরের? ঘরে ঢুকেই হ-জ-ব-র-ল অবস্থা দেখে অবাক হয়ে বলল আহান। তুরা সারা বিছানায় জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে স্তূপ করে তার মাঝে বসে আছে। মুখটা ভীষণ রকম কুঁচকে রেখেছে। আহান এক এক করে জামা কাপড়গুলো সরাতে সরাতে এসে তুরার পাশে বসে বলল, কি হয়েছে, এমন করে আছো কেন? আর তুমি চেঞ্জ করবে না? কি চেঞ্জ করব আমি? কি পরব? আমি তো কিছুই পরতে পারবো না। কেন? কেন পারবে না? এই যে পেটের মধ্যে বসে আছে। কি পরব আমি? যাই পরি দেখতে আলুর মতো লাগে। আমি অনেক মোটা হয়ে গেছি, আমাকে আর কোনো কিছুতেই সুন্দর লাগে না। কাদো কাদো মুখ করে বলল তুরা। আহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এই শুরু হয়েছে আবার। যতদিন তুরার পেট ফুলেছে, একটু মোটাসোটা হয়েছে, সেদিন থেকেই শুরু হয়েছে এসব কাহিনী। দিনে 25 বার আহানকে বলে, আমাকে আর ভালো লাগে না, তাই না? আমি এখন অসুন্দর হয়ে গেছি। হ্যাঁ তাই তো। আমি জানি এখন আমি মোটু হয়ে গেছি। আমার পেট ফুলে ঢোল হয়ে গেছে। আহান বিব্রত হল না, বরং হাসল। এগিয়ে এসে তুরার কোলের উপর মাথা রেখে পেটের কাছে মুখ নিয়ে বলল, দেখলে প্রিন্সেস, তোমার পিচ্চি আম্মুটার একটুও বুদ্ধি নেই। একটা কথা তো শুনবেও না, বরং কিছু বললেও ভ্যা ভ্যা করে কেঁদে দিবে। তার উপর উল্টা পাল্টা ভাবাই এক্সপার্ট। শিগগির বাইরে চলে আসো তো, তারপর আমি আর তুমি মিলে তোমার পিচ্চি আম্মুটাকে বড় করব। এই আমাকে আবারও পিচ্চি বলেছেন আপনি? কোন দিক থেকে পিচ্চি মনে হয় আপনার? 2 দিন বাদে একটা বাচ্চার মা হব, তাও পিচ্চি বলছেন? তুরার ঝগড়ুটে টাইপ কথা শুনে আহান হাসল। পরক্ষণেই চোখ দুটো ছোট ছোট করে তুরার দিকে আর চোখে তাকাল। আহানের এরূপ বেশরমের মতো দৃষ্টি দেখে তুরা ধাক্কা দিয়ে আহানকে সরিয়ে বলল, সরুন, অসভ্য কোথাকার। একদম তাকাবেন না। আমাকে পিচ্চি বলছেন? তবে পিচ্চিকে মা বানিয়ে দেওয়ার সময় মনে ছিল না সেই কথা?
হড়বড় করে কথাগুলো বললেও আহানের চোখে মুখে দুষ্টুমি ভরা হাসি দেখে বিব্রত হল তুরা। নিজের কথার মর্মার্থ বুঝে দমে গেল। হাঁসফাঁস করে এদিক ওদিক তাকালে আহান ফিচেল গলায় বলল, কি করব বলো? আমার মতো হ্যান্ডসাম, হট অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা ছেলেকে দেখে তুমি তো আর কন্ট্রোল করতে পারলে না। দিন দুপুরে আমার ইজ্জত লুটে প্রেগন্যান্ট হয়ে গেলে। এখন আবার আমার দিকে উল্টা পাল্টা দৃষ্টিতে তাকাচ্ছ। যাহ দুষ্টু মেয়ে। তুরা বিস্ফোরিত চোখে তাকালো তুরার দিকে। লোকটা এখনো আগের মতোই ঠোঁট কাটা স্বভাবেরই রয়ে গেল। আহানের কথায় তুরা এখনো লজ্জায় লাল নীল হয়ে পড়ে। মনে হয় রোজই যেন নতুন লাগে আহানের এসব টুস্কি। লজ্জায় নতজানু হয়ে ওড়না খামচে ধরল তুরা। আহান এগিয়ে এসে ঘাড়ের পেছনে হাত দিয়ে ওর গালে অধর ডুবিয়ে দীর্ঘ সময় ধরে চুমু খেল। তুরার মুখের সামনে মুখ এনে কানের পেছনে চুল গুজে দিল। তুরা এখনো চোখ দুটো বন্ধ করে আছে। তুরার লজ্জা আরেক ধাপ বাড়িয়ে দিয়ে আহান বলল, ইস, এত লজ্জা পেও না তো। তুমি লজ্জা পেলে তো আমার আরো অসভ্য হতে ইচ্ছে করে তুরা রানী। বলেই আস্তে আস্তে তুরার ঠোঁটের দিকে নিজের অধর যুগল এগিয়ে নিতে লাগল। সারপ্রাইজ জজজ। একসাথে অনেকগুলো কণ্ঠস্বর শুনে হকচকিয়ে ছিটকে সরে গেল তুরা। সামনে দাঁড়ানো মানুষগুলো একদম ফিক্সড পোজ দিয়ে তাকিয়ে আছে। ভীষণ ভুল সময়ে আগমনে তাদের অভিব্যক্তি শূন্য হয়ে আছে। আহান ভীষণ অপ্রস্তুত বোধ করল। কোনো মতে খাট থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে বিহান বলল, মানে ব্রো, সরি, রং টাইমে এন্ট্রি করে ফেলেছি আর কি। এক তো ভুল সময়ে উদয় হয়ে মুডের 12টা বাজানোর সাথে ওকে ভীষণ অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলেছে। তার উপর এমন ছিচকে টাইপ কথা শুনে আহানের মেজাজ চড়ে গেল। দাঁতে দাঁত খিচিয়ে বলল, কারো ঘরে ঢোকার সময় যে নক করতে হয় এই ম্যানারটুকু ও তোর এতদিনে হলো না স্টুপিড। বলেই গটগট করে বেরিয়ে গেল। তুরা লজ্জায় মাটির ভেতর ঢুকে যেতে পারলে বেঁচে যায়। এতগুলো লোকের সামনে কি না এইরকম পরিস্থিতিতে পড়তে হলো। হ্যাঁ রে তুরা, ডিয়ার। আমরা তোদের রোমান্সে ব্যাঘাত ঘটিয়েছি বলে কি দুলাভাই স্যার কি রেগে গেল? ফারিহা এসে তুরার পাশে বসতে বসতে বলল। তুরা একবার আর চোখে তাকালো ফারিহার দিকে। মুখটা এমন করে রেখেছে যেন খুব গুরুত্বপূর্ণ কোনো কথা শোনবার জন্যে আগ্রহী হয়ে আছে। এই মুহূর্তে ওকে দুটো থাপ্পড় বসিয়ে দিলেও হয়তো রাগ কমতো না। এখানে সবার সামনে তুরার বিব্রতবোধ আরও বাড়িয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে বেয়াদবটা। আরে ভাই, তো রাগতেই থাকে। ভাইয়ার মাথাটা অলওয়েজ হট হয়েই থাকে, ও নিয়ে প্যারা নাই। রুহি লাফাতে লাফাতে এসে বসল তুরার পাশে। ঘরের মধ্যে বিহান, আরিমান, তনু, জায়মা, রুহি, ফারিহা, এমনকি সাদমানও আছে। জায়মারা সকলে তো কাল সিলেট থেকে এসেছে। কিন্তু তুরার প্রেগন্যান্সির পর থেকে সাদমান আর ফারিহা প্রায়ই আসে ওকে দেখতে। এখন তো আহান ওকে ভার্সিটিও যেতে দেয় না। সবগুলো একই কোয়ালিটির হওয়ায় একদিনেই গলায় গলায় ভাব হয়েছে। এই তোরা সর তো সর। অল্প বউ দেখ, আমাদের আপকামিং প্রিন্সেসের জন্য কি এনেছি। রাইয়ের বাবুর জন্যে আনতে গেছিলাম, তাই ভাবলাম ঘাপুসের জন্য যখন আনব ঘুপুস বাদ যাবে কেন। বলেই কতগুলো খেলনার বক্স বিছানার উপর রাখল। এই ঘুপুস নামটা রাইমার দেওয়া। রাইমা প্রেগন্যান্ট থাকা অবস্থায় তুরা ওর বাচ্চাতে ঘাপুর বলতো বলে রাইমাও এখন তুরাকে ঘুপুসের মা বলে। আচ্ছা, ও যে প্রিন্সেস এটা কি করে সিউর হয়ে বলছো তোমরা? ছেলেও তো হতে পারে। না না, আহান ভাই বলেছে যে বেবি গার্ল হবে, তাই প্রিন্সেসই। তুরা আর কিছু বলল না। কারণ আহান যা বলেছে এরা সবগুলো সেটা নিয়েই মাতামাতি করবে, তা ও ভালো করেই জানে। এর মাঝে সাদমানকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তুরা বলল, সাদমান, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো।
এক কোনায় কাচুমাচু মুখ করে রাখা সাদমান মৃদু পায়ে এগিয়ে আসল। আরমান ওকে উদ্দেশ্য করে বলল, তুমি এমন চুপ করে আছো যে? অ্যানি প্রবলেম ব্রো? আমি তোমাদের বললাম একবার নক করে ঢুকতে, তাহলে তো স্যারকে হেসিটেশনে পড়তে হতো না। এহহ আসছে ফর্মালিটি ম্যান। তুই চুপ থাক। বউ কি স্যারের একার? আমাদের বান্ধবী, আমরা যখন খুশি আসব। ফারিহার কথায় সাদমানের রাগ হলেও ও কিছু বলল না। তবে ফারিহার সাথে তাল মিলিয়ে তনুও বলল, সেইটাই তো। এই 1 মিনিট, তোমরা তো ফিয়ন্সে তাই না? তনুর কথা শুনে ফারিহা খুশিতে গদগদ হয়ে লজ্জা লজ্জা ভাব ধরে বলল, হ্যাঁ, শুধু ফিয়ন্সে নাকি, আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিছুদিন পর হাসব্যান্ড ওয়াইফও হব, তাই না সাধু বেবি? শাট আপ, তোর মতো বেশরম ড্রামাবাজ মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। না। সাদমানের কথা শুনে ফারিহা চোখ বড় বড় করে খাট থেকে হন্তদন্ত হয়ে নেমে ওর সামনে দাঁড়িয়ে বলল, এই ভদ্রলোকের কি বললি? হ্যাঁ, এটা আরেকবার বললে তোকে কিডন্যাপ করায় বিয়া করুম আমি। সারা পাড়া মহল্লায় বলে বেরিয়েছি যে তুই বলদ আমার জামাই। এবার কোনো ছকিনকি করলে তোরে আমি কিমা বানাবো। এই থামো থামো, ফাইট করো না। কি বলো তো, প্রেম করার সময়ে তোমরা ঝগড়া করছো? জায়মার কথা শুনে ফারিহা মেকি আফসোসের স্বরে বলল, হুহ, প্রেম কপাল আমার পুড়ছে এই বেয়াদ্দপটার সাথে পিরিতি করার স্বপ্ন দেখে। খবিইসা বই ছাড়া আর কিছুই চোখে দেখে না। এতই যখন বই নিয়ে পড়ে থাকতে মন চাই, তাহলে আমাকে জোর করে আংটি কেন পরিয়েছিল বলো তো? আমি এখন অন্য একটা ছেলের সাথে চুটিয়ে প্রেম করতে পারতাম। ফারিহার এহেন কথা শুনে সাদমান এগিয়ে এসে বলল, এই খবরদার, একদম মিথ্যা যদি বানিয়েছিস। তুই আমাকে ডস দিয়ে এই কাজ করিয়েছিস। তুই একটা মিথ্যুকের জাহাজ। মামাতো ভাইয়ের এঙ্গেজমেন্টকে নিজের এঙ্গেজমেন্ট বলে আমাকে ভরকে দিয়ে তুই নিজের স্বার্থসিদ্ধি করেছিস। স্বার্থসিদ্ধি করেছি কেন রে? আমি নাই বললাম। তুই আমার কথা বিশ্বাস করে ঢ্যাং ঢ্যাং করে আমার বাপের কাছে এসে কেন বলেছিলি আমাকে ভালোবাসিস? তখন হিরোগিরি উতলে পড়েছিল, তাই না? এখন আমার মতো লক্ষ্মী হীরা সোনার টুকরো মেয়ে পেয়ে কদর করছিস না। এই থামো বাবা, থামো। তোমাদের ঝগড়া দেখে এবার লিটিল প্রিন্সেস ও বিরক্ত হয়ে যাবে। থামো ভাই, থামো। জায়মা ওদের থামিয়ে দিয়ে তুরার কাছে গিয়ে বসে বলল, ভাবি তুমি রেডি হবে না? হ্যাঁ গো, কিন্তু আমার তো কিছু পছন্দই হচ্ছে না। জায়মা টেবিলের উপরে কিছুক্ষণ আগে একটা প্যাকেট রেখেছিল, ওটা হাতে নিয়ে বলল, এটা পরো, এই শাড়িটা তোমার ভাই কিনেছে তোমার জন্যে। নিচে কাজে ব্যস্ত আছে বলে নিজে এসে তোমাকে দিতে পারেনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভাই দিক আর ভাইয়ের বউ একই তো। তুরা শাড়িটা বের করে হাতে নিয়ে বলল। জায়মা লজ্জা পেল বেশ। নিচু স্বরে বলল, কি যে বলো ভাবি? ভাইয়ের বউ কোথায় হলাম? ওমা, হতে আর দেরি কই? বাগদান তো হয়েই আছে। এবার ফুফা দেশে ফিরলেই তো তোমাকে চট করে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে আসব। সবারই প্রেমিক জুটে গেল, বিয়েও হলো। আমার আর কিছুই হলো না। এখন আমার থাল হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গান গাইতে ইচ্ছে করে, বাবা আমার কি বিয়ে হবে না? রুহির কথা শুনে উপস্থিত সকলে উচ্চস্বরে হেসে উঠল। বিহান, আরমান আর সাদমান আরও কিছুক্ষণ কথা বলে নিচে গেলে জায়মা আর ফারিহা মিলে তুরাকে শাড়িটা পরিয়ে দিয়ে তৈরি করে নিচে নামিয়ে আনলো সাথে করে। বসার ঘরে এসে তুরার চোখ মুখ মন খুশিতে জ্বলজ্বল করে উঠল। এতগুলো মানুষ, এতগুলো কাছের মানুষ মিলেমিশে আজ বাড়ি ভরে গেছে। খুশিরা যেন বাঁধ ভেঙেছে। এই তো মনে হলো সেদিন সে বউ সেজে অবিন্যস্ত সাজে এসেছিল প্রথম এ বাড়িতে। আর আজ এই বাড়ি তার সব।
এই বাড়ি, এখানকার প্রত্যেকটা মানুষ, সবকিছু অবিচ্ছেদ্য অংশের মতো মিশে গেছে ওর সাথে। বাবা মা, বোন, দিদুন, ফুফু, ভাই, এতগুলো ভাই বোন, ফারিহা, সাদমানের মতো নিঃস্বার্থ বন্ধু, সকলে আজ তার। সবাই মিলে একসাথে চোখের সামনে গল্প করছে, হাসছে, ঘুরছে। এত আনন্দ কি করে সইবে তুরা? এত সুখ রেখেছিল সৃষ্টিকর্তা তুরার ভাগ্যে। তাই হয়তো বলে রব যা করেন ভালোর জন্যেই করেন, প্রত্যেকটা পরিস্থিতিতে ধৈর্য ধরে রবের নিকট আরজি রাখা উচিত। তিনি যা তোমার থেকে নিয়েছেন তার দ্বিগুণ দিয়ে তোমাকে ভরিয়ে দেবেন। বাবাকে হারিয়ে নিঃসঙ্গ বিধ্বস্ত অবস্থায় যেই দিন এই বাড়িতে এসেছিল, সেই দিন কি তুরা এতটুকু ভেবেছিল যে আজকের মতো দিনটাও তার কপালে আসবে? স্বামীরূপে যাকে কবুল করেছিল, তার অপমান প্রত্যাখ্যান দেখেও কি কখনো ভেবেছিল সেই মানুষটাই আজ তার সুখের সর্বোচ্চ মাধ্যম হবে? কাম হেয়ার, মাই হাইনেস। আহানের ডাকে ধ্যান ভাঙল তুরার। আহান ভীষণ সযত্নে তুরার এক হাত ধরে সোফাতে রাইমার পাশে বসিয়ে দিল। রাইমার কোলে 1 মাসের ফুটফুটে একটা বাচ্চা, হাত পা নাড়িয়ে খেলা করছে। তুরা কোলে নিতেই কেমন গাল বাঁকিয়ে দিল। আপুই, দেখলে ঘাপুস আমাকে দেখে হাসছে। ধুর পাগলি, ঘাপুর তোকে দেখে না, তোর পেটের মধ্যের ঘুপুসটাকে দেখে হাসছে, বুঝলি? রাইমার কথায় খিলখিল করে হেসে দিল তুরা। পরম আদরে ছোট্ট বাচ্চাটার কপালে একটা হামি এঁকে দিল। সময় ভারী অদ্ভুত, এক ছুটন্ত গতিতে থামানো বা মন্থর করার সাধ্যই কারো নেই। একবার চলতে শুরু করলে অবিন্যস্ত ধারায় বইতে থাকে। এই তো সেই দিন জানতে পারল তুরা প্রেগনেন্ট হয়েছে। এই তো হাসি খুশি নিয়ে সময়গুলো তার কেটে যাচ্ছিল। কেমন করে পানির মতো হাতের ফাঁক দিয়ে 9টা মাস বেরিয়ে গেল বুঝতেই পারল না। আজ সকালেই আহান ভার্সিটির জন্য বেরিয়েছিল। ইদানিং খুব জরুরি কাজ ছাড়া বেরিয়ে হয় না বাড়ি থেকে। তুরার সাথে সাথেই থাকে সারাটা সময়। তখনই বাড়ি থেকে ফোন এলো। এক লহমা দেরি না করেই ছুটল আহান হসপিটালের উদ্দেশ্যে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে উঠেছে তার, হাত পা ঠান্ডা হয়ে এসেছে। দৌড়াতে দৌড়াতে করিডোরে উপস্থিত হলেই রুবির কান্নারত মুখটা দেখতে পেল। তহমিনা পাশেই বসে তসবিহ জপ করে যাচ্ছে। ঘোলাটে হয়ে আসা ঝাপসা দৃষ্টিতে তাকালো লাল বাতি জ্বলা উটির ঘরের দিকে। নিমিষেই বুকের ভেতরটায় আগুন জ্বলে উঠল। তুরা, তুরার কিছু হলে আহান বাঁচবে না। বুকের ভেতর তীব্র যন্ত্রণার তোলপাড় শুরু হলো আহানের। যন্ত্রণায় কাতর হয়ে চোখে ভর করা রাশি রাশি চোখের পানি মিশ্রিত তুরার নিষ্পাপ চেহারাটা দেখে চোখের সামনে ভেসে উঠল তার। অতপর নিদারুণ কেঁপে উঠল অন্তরের অন্তঃস্থল। এই ভয়টার জন্যই এক মুহূর্ত তুরাকে চোখের আড়াল করত না সে। আর আজ বেরোতেই এই ঘটনা ঘটতে হলো। চোখ মুখ অন্ধকার হয়ে আসলো নিমিষেই। অজানা ভয়ে গ্রাস হতে থাকলো সমগ্র দুনিয়াটা আহানের। টিপ টিপ করে চোখ খুলল তুরা। রক্তহীনতায় আক্রান্তদের মতো ফ্যাকাশে মুখখানাতে নিমিত্ত অক্ষিকোটর প্রসারিত করল বহু কষ্টে। সারা শরীর অবশ হয়ে আছে, ভাবশূন্য লাগছে সব কিছু। বার কয়েক পলক ঝাপটাতে ধাতস্থ হতেই ঝিলিক দিয়ে উঠল ভেতরটা। আহান, আহান কোথায়? আর ওর কি হয়েছিল? বাচ্চা ঠিক আছে তো? অজানা আশঙ্কায় আতঙ্কিত হয়ে ঘাড় উঠিয়ে উঠতে গেলেই একটা হাত খুব যত্নে তুরার মাথার উপরে রাখল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো তুরা। এ যেন দুনিয়ায় সবচেয়ে স্নিগ্ধ সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছে সে। আহান ঠিক তার পাশেই বসে আছে। এক হাতে তোয়ালে পেঁচানো ছোট্ট একটা শরীর আগলে রেখে আরেক হাতে তুরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুরার সাথে চোকাচোকি হতেই ও শিশুসুলভ গলায় বলে উঠল, ও তো এইটুকুনি তুরা, মনে হচ্ছে হাতের ফাঁক দিয়ে পড়ে যাবে। কথাটা বলেই সশব্দে হেসে দিল আহান। কিন্তু তুরা হাসল না। চোখ বেয়ে জলের ফোয়ারা বইল। কেন জানে না, কিন্তু তার কান্না পাচ্ছে, ভীষণ কান্না। সুখানুভূতি এতই সুখের হয়?
ভালোবাসার মানুষটার সাথে প্রাপ্তি এত আনন্দের কেন হয়? অতপর বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল তুরা। এত সুখে কীরকম অভিব্যক্তি দেওয়া উচিত তা ওর জানা নেই। আহান থামালো না তুরাকে। তোয়ালে জড়ানো ছোট্ট শরীরটাকে রাখল তুরার বুকের উপর। অতপর আলতো করে বাচ্চাসহ জড়িয়ে ধরল তাকে। তুরার কপালে শীতল উষ্ণ মিশ্রিত প্রগাঢ় স্পর্শে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, সুহাসিনী, প্রেয়সী প্রিয়তমা আমার, তুমি আমার হাসিমাখা চাঁদ, আমার স্বর্গীয় প্রাপ্তি, আনন্দ, ভালোবাসা। তুমি আমার শরতের প্রস্ফুটিত নির্মল কাশফুল, আমার বসন্তের সুর তুমি। তোমার স্পর্শে ভালোবাসায় পূর্ণতা আজ। দেখো, ভেঙেছে সকল খুশির বাঁধ। সারা জীবন রব তুমি আমি দুজনে, শুধুই দুজনার। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, কাগজের সম্পর্কে তুমি আমি গল্পটি শুনে কেমন লাগলো? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই গল্প জুড়ে এতদিন ধৈর্য সহকারে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি পরবর্তী গল্পগুলোতেও আপনাদেরকে আমাদের সাথে পাব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন গড়ে তুলুন।